taking care of babies and children. We also have Dr. Champak Das and Dr. Abhijit Sarkar with us, who will be lending their own expertise to the questions that you may have about childcare, specifically in the pandemic times. So over to you, Dr. Ashim Ghosh. Thank you. Thank you. Thank you, Navneet. A warm welcome to all the people who have come here on Facebook Live. উষ্ণ অভিনন্দন সকলকে। আমাদের এটা সিরিজের সেকেন্ড প্রোগ্রাম। The first program was on 16th of June. আপনাদের উৎসাহে আমরা আবার ফিরে এসেছি এবং এই ক্ষুদ্র প্রয়াসকে যদি আপনারা সমর্থন জানান, আমরা নিশ্চয়ই বারে বারে আপনাদের কাছে ফিরে আসব। We are from the Indian Pediatrics, West Bengal. আমাদের 1,500-এর উপর মেম্বার আছে। In fact, Central IIP consists of more than 33,000 members. এই প্যান্ডেমিকের সময় আমরা অনেকদিন ধরে, আমরা ইনফ্যাক্ট গত বছর ধরে আমরা বিভিন্ন কাজ করছি, IIM এর সাথেও করছি। পেশেন্ট পিডিয়াট্রিক পেশেন্টদের মাঝে থেকে কাজ করা, টেলিকনসালটেশন করা, অ্যাডভাইস দেওয়া, ভ্যাকসিনেশন ইস্যুস নিয়ে কথা বলা, এটা আমরা গত বছর থেকেই করছি, ফ্রম লাস্ট ইয়ার only. Somewhere down the line we felt আপনাদের অনেক সময় কারেক্ট ইনফরমেশন পাওয়ার একটা চ্যালেঞ্জ। ডিজিটাল মিডিয়া ভালো, কিন্তু এত বেশি খবরের ছড়াছড়ি, which one do you believe in? সেখান থেকে আমাদের মনে হলো, why not create a platform যেখান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব, আপনারা আপনাদের প্রশ্ন দেবেন, and we will answer not our own opinion but strictly according to the guidelines laid by the Central IIP. আশা করি আপনারা প্রশ্ন করতে থাকবেন আগামী 1 ঘন্টায়, এবং আমার এই 3 জন প্যানেলিস্ট যাদের সম্বন্ধে নবনীত বললেন, ভীষণ অভিজ্ঞ। ডক্টর চম্পক দাস 3 দশকের উপর ধরে প্র্যাকটিস করছেন বহরমপুরে। ডক্টর রহমান, উনিও প্রায় সেই সময় ধরে হেলথ সার্ভিসে ছিলেন, তারপর এখন প্র্যাকটিস করছেন। ডক্টর রহমান ইজ ফ্রম দুর্গাপুর। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হচ্ছেন ডক্টর অভিজিৎ সরকার, উনি হাওড়ায় রয়েছেন, নারায়ণে, এবং প্রত্যেকেই অত্যন্ত অভিজ্ঞ, এবং আমি নিশ্চিত আপনাদের সব প্রশ্নের জবাব উনি দিতে পারবেন। আজকের আলোচনা শুরু করার মুখে যে প্রশ্নটা বারবার আমাদের কাছে আসছে, উদ্বিগ্ন পেরেন্টস, দে আর আস্কিং আস হাউ সেফ ইট ইজ টু টেক মাই চাইল্ড টু আ পিডিয়াট্রিশিয়ানস চেম্বার। চম্পকদা, আপনার কাছে আমি জানতে চাইবো এটাতে আপনার মতামত, ইয়োর ভিউজ অন ইট। আপনি বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই। এটা একটা অফট রিপিটেড কোয়েশ্চেন আমরা পাই। চেম্বারটা এমনিতে এখন সেফ, কারণ আমরা একটা রেস্ট্রিক্টেড অ্যাপয়েন্টমেন্ট করে টাইম শিডিউল করে আমরা দেখছি। আর কোভিড প্রোটোকল তো আমরা ডাক্তাররা ভ্যাকসিনেটেড হওয়া সত্ত্বেও সাধারণ মানুষজন অনেকেই পেয়েছেন, এখনো মেজরিটি পাননি। কোভিড প্রোটোকল মেনেই আমরা টাইম শিডিউলটা করছি, মানে সেইভাবে টাইম দেওয়া হচ্ছে যাতে এর আগে আসবে না। আর উইদাউট অ্যাপয়েন্টমেন্ট প্র্যাকটিক্যালি আমরা কাউকে অ্যালাউ করছি না, মানে হঠাৎ করে ভিড় হয়ে গেলে বসার জায়গা তো কোভিড প্রোটোকলটা মেনটেন করার অসুবিধা হয়, যার জন্য শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্র্যাকটিক্যালি আমরা কাউকে অ্যালাউ করছি না। এবং লোকও যথেষ্ট, আমি খুশি যে খুব সতর্ক হয়ে আছেন, যে আগে থেকে কথা বলে যোগাযোগ করে আমাদের স্টাফেদের সঙ্গে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই মতো প্ল্যান ওয়েতে আসছে। এটা যেটুকু সময়তে আমরা কাজ করছি ওটা যদি মেনটেন করতে থাকি তাহলে সমস্যা হবে না, হওয়ার কোনো জায়গায় নেই। আর তাছাড়া নর্মাল হাইজিনিক্স মেনটেনেন্স যেগুলো আমরা করি বা কোভিড স্যানিটাইজেশন প্রসিডিউরস যেগুলো, সেগুলো তো আমাদের হাতে সবাই, আমরা গত বছর 2020 থেকেই তৈরি হয়ে আছি, ওটা নিয়ে আমাদের এখন আর কোনো টেনশন নেই। কিন্তু প্রোটোকল, কোভিড প্রোটোকল মেনে চলাটা মোস্ট আর্জেন্ট, ভ্যাকসিনেটেড অর নট, এইটুকুই থাক। ডক্টর ঘোষ প্লিজ। ডক্টর রহমান, ডক্টর সরকার, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড, আপনার কি যদি যোগ করতে চান এর সাথে, যে একটা বাবা মা কি করে অ্যাসিওর্ড হবে যে আমি আমার ডাক্তারের চেম্বারে নিয়ে যাচ্ছি, মাই বেবি অর মাই চাইল্ড ইজ সেফ। ডক্টর রহমান কিছু বলবেন? আমাকে বলছো? আপনার যে কই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড। ঠিক আছে, না জিনিসটা যেটা ডক্টর চম্পক দাস বললেন সেটা ঠিকই আছে, এবং তার সঙ্গে যেগুলো আমাদেরকেও করতে হবে এবং আমরা সবাই করছি, তার মধ্যে একটা তো হচ্ছে যে একটা স্যানিটাইজারের ব্যবস্থা করা, যারা আসছেন তাদেরকে এটা বলা যে আপনারা হাত স্যানিটাইজ করুন, এবং তার ব্যবস্থা আমাদের সবারই চেম্বারে আছে। দ্বিতীয়ত সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা ডক্টর দাস বললেন, সেটাও একটা ঘটনা,
যে হ্যাঁ কমসে কম লোক আসবে, এক 9টা টাইম দিচ্ছি, এক 9টা 15 টাইম দিচ্ছি, একটু আসার অসুবিধা হয় লোকেদের, একসঙ্গে পৌঁছে গেলেও অন্তত এরকম হয় না যে খুব পাশাপাশি বসে আছেন লোকেজন, এরকম হচ্ছে না। এটা হলো একটা দিক। আর সেফটির দিক থেকে আরেকটা 2-3টে কথা বলবো, যেটা যারা আসছেন তাদেরকে বুঝতে হবে। তার মধ্যে সব থেকে প্রথম কথা হচ্ছে যত কম লোক আসতে পারেন তত ভালো। বাবা মা আসুন কিংবা ইয়াং পার্সনসরা আসুন, কিন্তু দাদু দিদিমারা আসবেন না, ঠাকুরমারা আসবেন না, এনাদেরকে অ্যাভয়েড করুন। এবং যেটা আমি আমার এখানেও করছি, যদি কখনো একটু হয়ে যাচ্ছে 2জনের জায়গায় 3জন হয়ে যাচ্ছে, আমার জায়গা প্রায় অন্য সময় প্রায় 15-18 জন বসতে পারে, তো 3 থেকে 4 জন যে হয়ে যাচ্ছে, বাকি জানে আসছে তাদেরকে আমার লোকেরা অ্যাটেন্ডাই বলছে আপনি গাড়িতেই থাকুন, আপনি গাড়িতেই থাকুন, গাড়িতে বসুন, আমরা আপনাকে ডেকে নেব। সুতরাং একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রপার নিজেদের মেনটেন করা, এবং এখন যা পরিস্থিতি জানিছি ডবল মাস্ক করা, ডবল মাস্ক পরে বাবা মারা আসবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যতটা প্র্যাকটিক্যাল এবং পসিবল মাস্ক পরিয়ে আনুন, এবার 3 ইয়ার্স এর বাচ্চা মাস্ক পরতেই পারে। আর বিশেষ করে বয়স্ক লোকদের আসা অ্যাভয়েড করুন। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তো আমার ক্লিনিকে আছে, একটু প্রথমে পুরো হিস্ট্রিটা একটু দূরে বসিয়ে নেওয়া হয়, অ্যাবাউট মোর দ্যান 6 ফিট ডিস্টেন্সে, কিন্তু তারপরে আমি কাছে গিয়ে তাদেরকে এক্সামিন করি। সেই সময় যখন ডাক্তারবাবু কাছে আসছেন, তখন আমি নিজে যেটা করছিলাম, আমি নিজে সেই সময় কথা বলি না, অনেক সময় কথা বলতে বলতে পেশেন্ট দেখতে দেখতে কিছু কথা বলি, সেটা অ্যাভয়েড করছি, খানিকটা নিজেকে ট্রেন করে ফেলেছি। পেরেন্টসদেরকেও সেটা করছি যে যখন ডাক্তারবাবু কাছে আসেন তখন যত কম কথা বলা যাবে আর কি। এছাড়া তো এক্ষুনি কিছু মনে পড়ছে না। আর অ্যাপয়েন্টমেন্ট আর ব্যাপার ডক্টর দাস বলেছেন। ডক্টর সরকার, আপনি যদি কিছু অ্যাড করতে চান, প্লাস আপনার কাছে নেক্সট প্রশ্ন, বাবা মারা বারে বারে জিজ্ঞেস করেন মাস্ক, আমার বাচ্চাকে কি আমি মাস্ক পরাবো, এই ব্যাপারে ইওর অপিনিয়ন। আচ্ছা, আমাদের কোভিড প্রোটোকল চেম্বার কিভাবে আমরা সেফ রাখি সেসব নিয়ে তো কথা হলো, সেগুলোই আমরা বেসিক্যালি যে কোনো ভিড় জায়গা যাওয়ার আগে যদি যেতেই হয় যা যা প্রিকশনস নিতে হবে সেটা ডেফিনেটলি নেওয়া। মাস্ক ছাড়া কেউ ঢুকবে না, সবাই মাস্ক পরে থাকবে আর স্যানিটাইজ করবে। সেটা যদি আমরা স্ট্রিক্টলি এনশিওর করতে পারি তাহলে অনেকটাই, এতদিনে বুঝে গেছি যে অনেকটাই সেখানে আমাদের অলমোস্ট 90% প্রোটেকশন ওখান থেকে হয়ে যাবে। সেটা 1 নম্বর। এবং প্যানিকটা চলে গেছে, সেটা একটা ভালো কথা। যেটা করতে হবে সেটা জানি, সেটুকু করলেই হবে। এবার মাস্কের ব্যাপারে কিছু চেঞ্জ, বাচ্চাদের মাস্কের ব্যাপারে ইউজে কিছু চেঞ্জ এসছে। এতদিন ছিল WHO বলেছিল 2 বছরের নিচে বাচ্চাদের মাস্ক না পরানোই ভালো, তার কিছু কারণ আছে। আর এখন বলা হচ্ছে 6 বছরের নিচে না পড়ালে চলবে। এখন সেটা জেনারেলি অ্যাপ্লিকেবল এই কারণে, কারণ জেনারেলি বাচ্চারা মাস্ক রাখতে চায় না, মুখে মাস্ক খুলে দেয়, প্লাস 2 বছরের নিচে কিছু মাস্ক কমপ্লিকেশন হতে পারে। আমি একটা পয়েন্ট যোগ করি ডক্টর দাস বলুন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস করছি যেটা, যেমন ডক্টর রহমান বলছেন, আমি আরেকটা জিনিস যেটা করছি এখন, সেটা হচ্ছে বাইরে থেকে মানুষজন নরমালি মাস্ক পরে আসছেন, একটা মাস্ক পরেই আসছেন, তার সত্ত্বেও আমি আর একটা অ্যাডিশনাল 3 লেয়ার মাস্ক আমার এখান থেকে দিচ্ছি, যে ঠিক আছে আপনি পরে আছেন, দ্যাটস এ গুড ওয়ান, কিন্তু আর একটা পরুন, তাতে কিছুটা অ্যাডিশনাল প্রোটেকশনও থাকছে। মানে লোকের কিছুটা আতঙ্ক কম থাকবে যে না, ওটা আপনিও করুন, আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কারণ আমাদের যে বয়স বা আমরা ইমিউনাইজড হওয়া সত্ত্বেও আমাদের যে কমপ্লিকেশন হবে না, আমরা সেটা মা বাবাদেরকেও এনশিওর করছি যে আর একটা অ্যাডিশনাল করুন। স্যানিটাইজার তো ডক্টর রহমান বলেছেন সে তো হচ্ছেই, কিন্তু অ্যাডিশনাল একটা মাস্ক মা বাবাদেরকে দেওয়া, যেটা করুন। সঙ্গে 2জনের বেশি আমি প্রেফার করছি কাউকে ভিতরে না ঢোকাতে। বয়স্ক লোকেদের কথা যেটা বলেছেন এটা আমরা করছি, অবশ্যই করছি। হ্যাঁ, আমি প্রশ্নটা আসলে বাচ্চাদের মাস্কের নিয়ে, যেটা ডক্টর সরকার ঠিকই বললেন, WHO বলছে যে 5 বছরের নিচে মাস্ক না দিতে, আমাদের এখানে বলা হচ্ছে 2 বছরের নিচে। এটা আমার মতামত হচ্ছে বিলো 5 ইয়ার্স। আমার মনে হয় এটা উই লিভ ইট আপ টু দ্য পেরেন্টস এন্ড দ্য চাইল্ড। কমপ্লায়েন্স যদি ঠিক থাকে তাহলেই মাস্কটা থাকুক, কারণ আমরা অনেক সময় দেখি 2 to 5 ইয়ার্স এর মধ্যে সে মাস্কটা খুলছে, আবার ওঠাচ্ছে, হাত দিয়ে খুলে নিয়ে আবার করছে, তো দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সুতরাং ওই স্ট্রিক্ট রুলটা যেটা মানে করতে, মানে 2 থেকে 5 বছরের মধ্যে যে মাস্ক পরতেই হবে, আমার মনে হয় সেই ইমপ্লিমেন্টেশনটা আমাদের একটু লিনিয়েন্সি দেখানো উচিত। বাট ইয়েস, 5 ইয়ার্স অনওয়ার্ডস অর 6 ইয়ার অনওয়ার্ডস যেটা ডক্টর সরকার বললেন, তখন নিশ্চয়ই আমরা সেটার উপর জোর দিতে পারি। এটা বাচ্চাদের মাস্ক পরানো নিয়ে বলছি আমরা। নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা বারবার পাই, হাউ ডু আই প্রোটেক্ট মাই চাইল্ড ফ্রম কোভিড? একটা সোজা প্রশ্ন। এই যে প্যান্ডেমিক চলছে, আমার বাচ্চাকে আমি কি করে সেফ রাখবো? ডক্টর চম্পক দাস, আপনি একটু যদি কিছু বলেন।
বাচ্চাকে সেফ রাখার ব্যাপারে তো এমনিতেই বাচ্চারা বাড়ি থেকে এখন কম বেরোচ্ছে, স্কুল বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, বাইরে খেতে যাওয়া বন্ধ, ফ্যামিলির অন্যান্য রিলেটিভসদের বাড়িতে যাওয়া বন্ধ, প্র্যাকটিক্যালি দে আর কনফাইন্ড অ্যান্ড ভেরি ডিস্ট্রেস সিচুয়েশন। সেক্ষেত্রে বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা থাকছে বড়দের থেকে। এবার বড়দেরকে যেটা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশনটা নেওয়া। যদিও ভ্যাকসিনেশনটা সবাই জানেন যে একটু অসুবিধার মধ্যে সবাই পড়েছি, আমরাও পড়েছি, কারণ আমাদের হাতে তো ভ্যাকসিনেশন আসছে না, এটা পুরোপুরি সরকারই কন্ট্রোল করছে। এবার সরকার যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন দেবেন তত তাড়াতাড়ি আমরা প্রোটেকশন পাবো। এবার ফার্স্ট ডোজ নিলে পরেও কিছুটা প্রোটেকশন হচ্ছেই, সেটা ডাটা ওয়াইজ বলতে গেলে মোটামুটি বিভিন্ন ব্র্যান্ডস যা হচ্ছে তাতে 55 to 61% হচ্ছে ডাটা। সুতরাং একটা ডোজও পেয়ে গেলে পরে নিতে হবে, দুটো ডোজ পেয়ে গেলে তো ভালোই, সেটা গভর্নমেন্ট প্রোটোকলে যা দেবেন তার বাইরে তো আমরা কিছু করতে পারছি না। আর আগামী দিনে যখন আরো অনেক কিছু মার্কেটে ব্র্যান্ড চলে আসবে তখন হয়তো ফ্রিলি অ্যাভেলেবল হলে প্রাইভেট সেক্টর থেকে, এখন কলকাতায় যেমন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় করা হচ্ছে, তখন হয়তো আমরা একটা ওয়াইড স্প্রেড কভারেজ দিতে পারবো, যেমন পোলিওর সময় তো আমরা করতে পেরেছিলাম। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, বড়রা যদি সুরক্ষিত থাকেন তাহলে বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা কম, এবং বড়দের থেকেই সংক্রমণ বেশি হবে। বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা কিন্তু কম এমনিতে বড়দের চেয়ে, মানে গত সেকেন্ড ওয়েভে দেখা গেছে উইদিন 3%, 2 to 3% সংক্রমণ হয়েছে, এবং ভেরি রেয়ারলি খুব বাড়াবাড়ি হয়েছে। রেয়ারলি আমি কথাটা বলছি, কারণ আমি বেশ কিছু টেলিকনসালটেশন বিভিন্ন ফোরামে করেছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর কলস পেয়েছি, বড়দেরও কলস পেয়েছি। বাচ্চাদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, মিডিয়া তো যে খবর বেশি খাবে সেটা বেশি ঢাড়া পেটাবে। আতঙ্কিত হয়ে হই হই হয়ে ধর গেল গেল করে সবাই বাচ্চাদের নিয়ে বেশি ভাবছে। আমার সাজেশন হচ্ছে আগে নিজেদেরকে নিয়ে ভাবো, কিপ ইয়োরসেলফ প্রোটেক্টেড ফার্স্ট, তাহলেই বাচ্চারা ভালো থাকবে। আদার দেন হ্যান্ড হাইজিন, কোভিড প্রোটোকলস, বাইরে থেকে এসে জামা কাপড়টা না ছেড়ে বাচ্চাকে দড়ি ধরে চুমু খেতে লাগলেন, বাজার দোকান করে সেই বাচ্চাকে হাত ধরে কোলে নিতে হবে, বাবু তোমার জন্য কিনেছি, হাতে ধরিয়ে দিলাম একটা কিছু, সেগুলো যাতে না হয়। মেনটেন দ্য কোভিড প্রোটোকল স্ট্রিক্টলি ইন ইউর হোম, ইউর হোম ইজ দ্য সেফেস্ট প্লেস টু লিভ, এটা হচ্ছে আসল কথা। আন্ডারলাইন মেসেজ যেটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে যে বাচ্চারা এফেক্টেড হবে ফ্রম দ্য এল্ডার্স বা সিনিয়র্স বা ফ্যামিলি মেম্বার্স, তারা ভ্যাকসিনেটেড হবে এবং তারা একটা সুরক্ষা বলয় তৈরি করবে যেখানে দ্য চিলড্রেন উইল অটোমেটিক্যালি গেট প্রোটেক্টেড। এই ভ্যাকসিনেশন একটা প্রবলেম এই প্যান্ডেমিক টাইমসে, অনেকেই আসতে ইতস্তত করেছেন, অনেক সময় ভ্যাকসিনেশন ডিলেড হয়েছে, অনেক সময় হয়তো মিসড হয়েছে। ডক্টর সরকারের কাছে আমি এরপর যাব, হোয়াট ইজ ইয়ার কমেন্ট যদি একটা বাবা মা এসে বলেন আই হ্যাভ মিসড আ ডোজ অফ আ ভ্যাকসিন, আর ডিলে যদি হয়ে থাকে এই ডিলে আমি কতদিন পর্যন্ত করতে পারি? হোয়াট ইজ ইয়ার অপিনিয়ন অন মিসড ডোজেস এন্ড ডিলেড ডোজেস, ডক্টর সরকার? মিসড ডোজেস ডিলেড, এই প্রশ্ন তো প্রচুর আসছে এখন, কারণ নানা রকম কারণে বাবা মারা আটকে গেছে, আসতে পারেননি, পরে ফোন করে জিজ্ঞেস করছে, চেম্বারে এসে জিজ্ঞেস করছে আর দেয়া যাবে কিনা, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। সব পৃথিবীর সব মেডিকেল অর্গানাইজেশন, সব পিডিয়াট্রিক অর্গানাইজেশন বলছে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন শিডিউল মেনটেন করে ভ্যাকসিন কমপ্লিট করা। হতে পারে প্যান্ডেমিক চলছে, হতে পারে কিছুদিনের জন্য আসতে পারেননি, কিন্তু প্যান্ডেমিক চলছে বলে আমি ভ্যাকসিনটা দেবো না, প্যান্ডেমিক কমে গেলে আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করবো, সেটা যেন না হয়। ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্যান্ডেমিকের মধ্যে যদি আরেকটা অসুখ এসে কাউকে ধরে তাহলে সেটা অনেক বড় প্রবলেমে দাঁড়াবে। তো যখনই সম্ভব হবে ভ্যাকসিন দিয়ে নিতে হবে। যদি কোনো ডোজ মিস হয়ে থাকে সেই ডোজটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে নিতে হবে। অনেকে জিজ্ঞেস করে তাহলে কি প্রথম থেকে শুরু করতে হবে? আমি তো অলরেডি 2টো ডোজ পেয়েছি, তাহলে কি থার্ড ডোজটা না গেলে প্রথম? তা নয়, বলতে হবে যে 2টো ডোজ হয়েছে দ্যাট ইজ কাউন্টেড, আপনার থার্ড ডোজটা ডিলে হয়েছে তাতে অসুবিধা নেই, যত তাড়াতাড়ি সম্ভব এসে দিয়ে নিন। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। ভ্যাকসিনেশন কমপ্লিট থাকলে সেই অসুখগুলো থেকে বাঁচবে, তাতে করে প্যান্ডেমিক তো চলছেই, তার সাথে আরেকটা অসুখ অন্তত অ্যাডিশন হবে না। সো দ্যাট বি গ্রেট প্রোটেকশন ফর দ্য চাইল্ড। এই মেসেজটা দেয়া বাবা মা। এই ব্যাপারে আরেকটা প্রশ্ন করি, যদি একটি বাচ্চাকে একটি সিটিং এ একাধিক ভ্যাকসিন দেওয়া হয় সেটা কি ফিজিবল ডিউরিং দিস প্যান্ডেমিক টাইমস? কারণ বাবা মা তো বারে বারে আসতে পারবেন না, সুতরাং একটা সিটিং এ যদি একটা বাচ্চাকে একাধিক ভ্যাকসিন দেওয়া হয়, ইজ ইট প্র্যাকটিক্যাল এন্ড ইজ ইট ফিজিবল? একটা সিটিং এ যতগুলো ইচ্ছে ভ্যাকসিন দেওয়া যেতে পারে,
যদি তার শিডিউলের মধ্যে পড়ে ইজ দ্য চাইল্ড ইফ দ্য চাইল্ড ইজ ডিউ ফর দোজ ভ্যাকসিনস, তাহলে কোনো রকম লিমিটেশনস নেই কটা ভ্যাকসিন দিয়ে যাবে। তবে হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে যে ততগুলো দেয়া যেতে পারে। তবে বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে যতগুলো সম্ভব যেগুলো ডিলেড হয়ে আছে কিংবা যেগুলো রেকমেন্ড আছে মিনিমাম চেম্বার ভিজিট সেটা কমপ্লিট করে দেওয়া আছে। দরকার হলে দুটো হাতে দুটো পায়ে দুটো দিয়ে যেতে পারে ইফ দ্য চাইল্ড ইজ ডিউ ফর দিস ভ্যাকসিনস। তার মানে আমরা একটা দ্ব্যর্থহীন ভাষায় এই প্ল্যাটফর্ম থেকে জানাচ্ছি, আপনি যখন আপনার পেডিয়াট্রিশিয়ানের কাছে বাচ্চারা টিকাকরণ করতে যাচ্ছেন, উনি যদি ভালো মনে করে একাধিক ভ্যাকসিন দেন, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার বাচ্চাকে এই ভ্যাকসিন দিতে পারেন। ডক্টর রহমান, এই যে একাধিক ভ্যাকসিন দেওয়া হবে বা হচ্ছে, এতে কি বাচ্চার সাইড এফেক্টস কি মাল্টিপ্লাই করবে? যে একটা ভ্যাকসিন দিলে যা সাইড এফেক্ট হতো, তাহলে আমার বাচ্চার যদি 3-4টে পরে তার থেকে বেশি হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই আমি একটা শর্ট পিরিয়ডে প্যান্ডেমিকের সময় আমার বাচ্চার এতগুলো ভ্যাকসিন পড়ছে, আমার বাচ্চা কি সেটা টলারেট করতে পারবে? এটা অনেক বাবা মার একটা জিজ্ঞাসা থাকে। এই সম্বন্ধে আপনার বক্তব্য? এটাও একই ব্যাপার যে আমি ইচ্ছা করে একই দিনে অনেকগুলো ভ্যাকসিন দিতে পারি। ইচ্ছা করলে দিতে পারি মিনস হচ্ছে যেটা অ্যালাউড, বাচ্চা নিতে পারবে তবেই তো করা হয়েছে। যেমন খুব মানে অন্য উদাহরণ যদি দিই, যে যারা আমরা এখন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গভর্নমেন্ট শিডিউলে দিচ্ছি, সেখানে একদিন ওটা একটা 5খানা রোগেরই আছে ওর মধ্যে। তো সেই জন্য আমাদের মনে হচ্ছে একটা ইনজেকশন, কিন্তু অ্যাকচুয়ালি আছে তার মধ্যে 5টা রোগের প্রতিষেধক। ঠিক তেমনি আমরা অন্য কোনো প্রাইভেটে দিচ্ছি, প্রাইভেট ভ্যাকসিন দিচ্ছি যেটা যে 6 ভ্যালেন্ট ভ্যাকসিন, মানে 6টা রোগের একসঙ্গে আমরা দিচ্ছি। সুতরাং এইটাই প্রথম এই কনসেপ্টটা বোঝাতে হবে যে আপনি যে একদিনে একটা ইনজেকশন দিচ্ছি আমি, কিন্তু ইনজেকশনের মধ্যে অ্যাকচুয়ালি 6টা রোগের প্রতিরোধক টিকা আছে। এটার একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড মানে দেওয়া যাবেই, এবং এই প্যান্ডেমিকে বরঞ্চ যদি আপনাকে কম আসতে হয়, আপনি চান যে আমি কম থেকে কম ঘর থেকে বেরোবো, তাহলে ডেফিনেটলি আপনি এটা নেবেন, এবং এতে বিশেষ কোনো অসুবিধা কিছু হবার নেই, এবং কোনো এক্সট্রা কিছু হবে না যে আমি একটা ভ্যাকসিন দিয়েছি বলে আমার কম জ্বর আসবে, আমি দুটো ভ্যাকসিন দিয়েছি বলে বেশি জ্বর আসবে, তা কিন্তু হওয়ার কথা নয়, হবে না। হ্যাঁ, এটা সাইট অফ ইনজেকশন, একটা পেন একটা লিম্বে হবে বা দুটো লিম্বে হবে, দ্যাটস ট্রু, বাট দ্যাটস ডেফিনেটলি তার জন্য আমরা প্যারাসিটামল বা সব ধরনের ওষুধ দিই, যার জন্য একসঙ্গে একাধিক ভ্যাকসিন দেওয়া যাবে এবং সেগুলো বাচ্চা টলারেট করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। এই ভ্যাকসিনস নিয়ে যখন আমরা কথা বলছি, বাবা মার এইটাই এখন প্রশ্ন, আমার বাচ্চার করোনা টিকাকরণ কবে হবে? ডক্টর দাস, এই সম্বন্ধে আপনি একটু কিছু দিয়ে আলোকপাত করেন। বাচ্চাদের টিকাকরণ নিয়ে এখনো ট্রায়ালস গুলো চলছে, আমরা ফিডব্যাক পাচ্ছি যে চলছে, যেমন 12 থেকে 18 কিছু ট্রায়াল অলরেডি হয়ে এসছে, 2 থেকে 12 কিছু কিছু জায়গাতে হচ্ছে, এবং সেগুলো সবই বড় জায়গা, গভর্নমেন্ট সেগুলোর পিছনে নজর রেখেছেন। মানে এগুলো সবই নিউজে আমরা দেখতে পাচ্ছি, ক্লিপিংস আসছে। হোপফুলি সেপ্টেম্বর থেকে 12 থেকে 18 শুরু হবে। আর একটা কনসার্ন, মানে কোম্পানি থেকে আমি ফিডব্যাক পেলাম যে তারা 2 থেকে 12 শুরু করেছে। তারাও বলছে যে প্রোডাকশন রেট যদি ঠিক থাকে বাই দ্যাট টাইম, জুন মাস সেপ্টেম্বরের মধ্যে হয়তো ফেজ 3 ট্রায়াল হয়ে ওরা পারমিশন পেয়ে যাবে, সেক্ষেত্রে দেওয়া যাবে। বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে যে মানুষের শরীর, বাচ্চা হোক বা বড় হোক বা বুড়ো হোক, ভ্যাকসিন কম্পোনেন্ট ইজ সেম ফর অল এজ গ্রুপস, এবং সেইটাতে কার কতটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি। এটা একটা নতুন রোগ, সেটার বিষয়ে যেমন আমরা নতুন শিখছি, ভ্যাকসিনটাও নতুন ভাবে দেওয়া হচ্ছে। প্রতিরোধ ক্ষমতা প্রথম দিকে যেমন গ্যাপটা 4 উইকস ছিল, পরে 6 উইকস করা হয়েছে, এখন আরো বাড়িয়ে 12 থেকে 16 হয়েছিল, এখন 84 দিনে চলে গেছে। আবার কিছু কিছু বিদেশে সেটাকে আরো এগিয়ে আনা হয়েছে, ইউকেতে যেমন ওরা আবার ব্যাক করে এসছে স্টাডি রিপোর্ট দেখে, যে 12 থেকে 16 সপ্তাহে দিয়ে দেয়। তাই এগুলো নিয়ে আমার মনে হয় মানুষের ভাবার কোনো জায়গা নেই। মানে আপনি 12 সপ্তাহেই দিন বা 84 দিনে
হয়েছে স্টাডি রিপোর্টস দেখছিলাম, সেখানে ইট রিচেস অলমোস্ট 91%। মানে এটা আমি ইরেসপেক্টিভ অফ ভ্যাকসিন ব্র্যান্ড বলছি, কিন্তু কিছু ভ্যাকসিন কম বেশি 5% এদিক ওদিক হতে পারে, কিন্তু বাচ্চাদের ভ্যাকসিনেশন আমার মনে হয় না মাস পপুলেশন বড়দের কভার করে সেপ্টেম্বরের আগে ব্যাপারটা বোধহয় ফিজিবল হবে না। আর বাচ্চাদের ব্যাপারে সবাই চায় যে মানে তার ব্যক্তিগত ডাক্তারের কাছে যেতে, সেইটা কবে আসবে আমরা এখনো জানি না। এটা জাস্ট স্পেকুলেশন, আমরা জাস্ট ভাবছি ঠিক। যে হতে পারে। মানে রিপোর্টিং আসছে, বিভিন্ন ভাবে আসছে, এবং ওই বারবার একই কথা বলা যে বড়রা প্রোটেক্টেড থাকুন, Absolutely. বড়রা ভ্যাকসিনেশনে অ্যাভেল করুন, Absolutely. যেখানে পাচ্ছেন যে থ্রু দিয়ে পাচ্ছেন। অবশ্যই জালিয়াতি পাল্লায় পড়বেন না, কিন্তু ভালো জায়গাতে গিয়ে করুন, ডেফিনিট জায়গাতে করুন, মেসেজ পাবেন, কনফার্ম হবেন যে হ্যাঁ ভ্যাকসিন পেয়েছে। এইটুকু করে বড়দের কভারেজ হলে পরে বাচ্চার অনেকটা প্রোটেক্টেড। আপাতত এইটুকুই থাক, ডক্টর ঘোষ। ঠিক, তার মানে এই বার্তাটাই যাচ্ছে আমাদের এখান থেকে। ভ্যাকসিন বাচ্চাদের যখনই আসুক, এন্ড অফ দিস ইয়ার বা নেক্সট ইয়ার হোক, যখনই হোক, আমাদের কোভিড প্রোটোকল, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার স্ট্রিক্টলি আমার সংসারে এবং আমি যখন বাইরে যাচ্ছি সেটা মেনটেন করতে হবে। এবং ডক্টর দাস এবং ডক্টর সরকার, ডক্টর রহমান একই মত পোষণ করেন যে গেট ইয়োরসেলফ, পেরেন্টসের কাছে আমাদের এই বার্তা, বাবা মার কাছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেটেড হন, তাহলে আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে। আপনার বাচ্চার ভ্যাকসিন হবে, সেটা কবে হবে আমরা এখন নিশ্চিত জানি না, সুতরাং সেটা থাক, কিন্তু আগে নিজেরা ভ্যাকসিনেটেড। এই প্রসঙ্গে ভ্যাকসিনেটেড হলে পরও কোভিড প্রোটোকলটা মেনে চলবে, মেনটেন করতেই হবে। হ্যাঁ, এই করোনার ব্যাপারে প্রোটোকল মেনে ঠিক। ইয়েস। বাচ্চা যদি আমার করোনা এফেক্টেড হলো, তাহলে তার যে শিডিউল ভ্যাকসিনেশন চলছে সেটার কিভাবে ইন্টারাপশন হবে বা কিভাবে বিঘ্নিত হবে, ডক্টর সরকার এই ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, যদি পজিটিভ আসে রিপোর্ট, সিমটোম্যাটিক থাকে, এতদিন অবধি ছিল বেসিক্যালি একটা 3-4 সপ্তাহ গ্যাপ রাখা, কিন্তু এখন বলা হচ্ছে সিডিসি থেকে যে বাচ্চা অসুস্থতা কেটে গেলে, যদি জ্বর না থাকে, যদি বাচ্চা আদারওয়াইজ ক্লিনিক্যালি কিংবা ফিজিক্যালি ভালো থাকে, তাহলে বাচ্চাকে তার শিডিউল যে ভ্যাকসিন যেগুলো বাদ পড়েছে সেগুলো আবার দিতে শুরু করা। এর কোনো বিধি নিষেধ নেই যে এতদিন হয়েছে বলে এরপরে করোনা, যেমন করোনা পজিটিভ যদি কেউ থাকে অ্যাডাল্টদের মধ্যে, এখন বলা হচ্ছে 3 মাস বাদে তাকে আবার কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা। ঠিক আছে, এখন এটা কোভিড ভ্যাকসিন উইথ রিলেশন টু কোভিড ইনফেকশন। কিন্তু যদি কারোর কোভিড ইনফেকশন মানে করোনা ইনফেকশন হলো, তারপরে সে সেরে গেল, জ্বর নেই, বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, লাফাচ্ছে, তাকে কিন্তু তারপরের ভ্যাকসিনগুলো যেগুলো শিডিউল অন্যান্য ভ্যাকসিন আছে সেগুলো কমপ্লিট করতে হবে as soon as possible. ইজ দেয়ার আ টাইম গ্যাপ যে আমি তার সুস্থ হলো করোনার থেকে, তারপর আমি নরমাল ভ্যাকসিন? সেরকম কোনো রেকমেন্ডেশন নেই। শুরু যদি ক্লিনিক্যালি সে ভালো থাকে, ইউ ক্যান গো অ্যাহেড বেসিক্যালি। কারণ করোনা ইজ আ ভাইরাল ইনফেকশন, যেমন অন্যান্য ভাইরাল ইনফেকশনে যা হয়, আমাদের অনেক সময় এতদিন ধরে যে চেম্বারে বাচ্চারা আসতো তাদের নানা রকম ভাইরাল ইনফেকশন হতো। যখন অ্যাকিউট ইনফেকশন থাকে, জ্বর থাকে, সর্দি কাশি থাকে, পায়খানা করছে, তখন আমরা দিই না। কিন্তু বাচ্চার যখন জ্বরটা কমে যায়, মাইল্ড সিমটম হলে আমরা তখন দিতে পারি ভ্যাকসিনেশন। ঠিক। ডক্টর দাস, ডক্টর রহমান, কিছু আপনারা অ্যাড করতে চান এই ব্যাপারে? রহমান তো বলুন, ডক্টর রহমান প্লিজ, আমি বলছি। না, যা সরকার বললেন ঠিকই আছে। প্রথমে এরকম একটা ছিল যে 14 দিন গ্যাপ, সুস্থ হওয়ার পর 14 দিন পর দিতে হবে, কিন্তু এখন আর সেরকম কোনো নেই। এবং এটা যখন সরকার যুক্তি দিলেন, একদম সত্যিই তাই, যে একটা কারো যদি সাধারণ সর্দি কাশি বলতে আমরা যা বোঝায় সেটা হয়েছে, অ্যাকিউট ফেজের দিনকে দেবো না, জ্বর আছে, এখন আছে, হয়তো একবার ভমিটিং করেছে, একটু বাচ্চা নেতিয়ে আছে, কিন্তু সেই ফেজটা যেই ওভার হয়ে গেল, ইভেন থেকে স্মল সিমটম রানিং নোজে, তো আমরা ভ্যাকসিন আটকাই না। সামান্য রানিং নোজ হচ্ছে তার জন্য আমরা ভ্যাকসিন আটকাই না, সুতরাং এখানেও তো এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রথম দিকে আমরা বলা হচ্ছে যে একটা সুস্থ হওয়ার পর 14 দিন পর, কিংবা হ্যাঁ অ্যাট বেস্ট যেটা হতে পারে সেটা যদি কেউ বাচ্চা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে থাকে, যদি, তাহলে সেদিন থেকে অ্যাটলিস্ট 14 ডেজ গ্যাপ দেওয়ার পর আরম্ভ করবে। দিস ইজ এক্সট্রা প্রিকশন, সিন্স ইট ইজ এ নিউ ডিজিজ, we don't know what will be the complications and implications. So if he is RTA PCR positive, then সেই ডেট থেকে 14 দিন পর দেওয়াটা বেটার হবে। But otherwise he was not RT-PCR positive, or was simply symptomatic or asymptomatic, then in that case we can definitely give as soon as the symptoms are over.
আমি আরেকটু জিনিস আরেকটু ক্লিয়ার করে বলে দিই ডক্টর Sure, ঘোষ। বলুন। সেটা হচ্ছে যে বেসিক্যালি কোভিড নিয়ে মানুষজনের এত বেশি আতঙ্ক ছড়িয়ে গেছে, মানে আমরা সবসময় ভাবে আমার যা হয় হোক, আমার বাচ্চার হলে যেন সর্বনাশ হয়ে যাবে, এটা একটা প্যানিক আর কি ন্যাচারালি। তা সেই প্যানিকটাতে বারবার যেটা বলা হচ্ছে, এমনিতেই জেনারেল পপুলেশনের 85%, আমি জেনারেল পপুলেশন বলছি কথাটা, 85% অ্যাসিমটোমেটিক হয়ে সেরে যাচ্ছেন। সেকেন্ড ওয়েভে এটা আমরা আরো ভালো বুঝতে পেরেছি। আর বাচ্চাদের ইনফেকশন রেটের কথা আমি শুরুতেই বলেছি, যার জন্য মানুষকে আর একটা জিনিসের সতর্ক করা উচিত, যে কোনো কারণে অনেক অ্যাসিমটোমেটিক বাচ্চা আরটিপিসিআর রিপোর্ট করে আমাকে জিজ্ঞেস করছেন কি হলো, সর্বনাশ হয়ে গেলে কি করবো। আমরা কিছু করবেন না, অ্যাসিমটোমেটিক আছে, আরটিপিসিআর রিপোর্ট 28 দিন অব্দি আপনার পজিটিভ আসতে পারে, রিপিটও করবেন না, ঘরে আতঙ্ক বাড়াবেন না। রিপিট করা মানে আপনার একটা হ্যাজার্ড হচ্ছে, ইউ আর এক্সপোজিং ইউরসেলফ টু দ্য এনভায়রনমেন্ট, এগেইন কোনো প্রয়োজন, একটা বাইরের লোক তো বাড়িতে ঢুকছে, তার থেকে যে আবার অন্য কারোর কোনো সমস্যা হবে না তাও নয়। সুতরাং আরটিপিসিআর ওয়ান্স পজিটিভ, কিপ কুল। ইফ ইজ অ্যাসিমটোমেটিক, হি অর শি বেবি যদি অ্যাসিমটোমেটিক থাকে, 14 দিন চুপচাপ থাকুন। যদি সমস্যা কিছু হয় তাহলে আপনার ফিজিশিয়ানকে যোগাযোগ করুন। অ্যাট বেস্ট আপনি 21 দিন বাদে ভ্যাকসিনেশন নিতে পারেন। অনেকে থাকে যে অতি সতর্ক মা বাবা, তাদের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি হলে 21 দিন, কারণ আপনি তো কোভিড ভ্যাকসিন নিচ্ছেন না, আপনি নিচ্ছেন রুটিন ভ্যাকসিনেশন। দুটো অ্যান্টিজেন আলাদা, তাদের এগেনস্টে যে প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি হবে, দ্যাট ইজ অলসো ডিফারেন্ট। যে ক্ষেত্রে দেখা যায় যে আমারও এক্সপিরিয়েন্স হয়েছে, যাদের কোভিড হয়েছিল তারা ফার্স্ট ডোজ নিয়েছে তাড়াতাড়ি। আজকেও একজন বলল যে আমি নিয়ে ফেলেছি স্যার, 3 মাস তো জানতাম না। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার সমস্যা হয়েছিল কি? বলে না, কিছু তো হয়। আরো গভর্নমেন্ট প্রোটোকলে বলা হচ্ছে যে কোভিড রোগটা হলে পরে শরীরে ন্যাচারাল ইমিউনিটি কিছুটা হওয়ার কথা। প্রথম ডোজটা আপনি তাড়াতাড়ি নিলে ক্ষতি কিছু নেই, কিন্তু জেনারেল রিয়াকশনস যেগুলো হয়, অ্যাডভার্স এফেক্টস নয়, কিন্তু জেনারেল রিয়াকশনস যেগুলো হয়, জ্বর আসা, গা হাত ব্যথা হওয়া, যেটা যে কোনো ভাইরাল ইনফেকশনে বেশি হতে পারে, সেটা কাছাকাছি নিলে কোভিড ভ্যাকসিনেশনের ডোজেতে আপনার এইটুকু হতে পারে। সুতরাং ইউর চাইল্ড ইজ নট গেটিং কোভিড ভ্যাকসিন, হি ইজ গেটিং অ্যানাদার ভ্যাকসিন। সুতরাং ওইটার অ্যান্টিজেন আর নর্মাল যে সমস্ত রোগের কভারেজ আমরা দিই, তার অ্যান্টিজেন ডিফারেন্ট। সুতরাং যেগুলো নর্মাল জেনারেল রিয়াকশনস আফটার ভ্যাকসিনেশন উইল ডেফিনেটলি বি লেস। জ্বর তো যে কোনো ভ্যাকসিনই আসতে পারে, রিয়াক্টোজেনিসিটিটা কম থাকবে, এটা অ্যাসিওর। 14 দিনের জায়গায় যদি খুঁতখুত লাগে 21 দিনে করুন, নো প্রবলেম, কিন্তু করে ফেলুন। আরটিপিসিআর করবেন না, আরটিপিসিআরটা 14 দিনের পরে অ্যাসিমটোমেটিক বাচ্চা থাকলে পরে করবেন না। বা অন্য কিছু যদি গায়ে অ্যাডভার্স আপনি এফেক্টস দেখেন, কিছু বেরোলো, র্যাশ এলো, আবার করে জ্বর এসে গেল, বা অন্য কোনো আপনি লক্ষণ অসুস্থতা দেখছেন, সেক্ষেত্রে আপনি কনসাল্ট করুন আপনার লোকাল ফিজিশিয়ান, চাইল্ড স্পেশালিস্টকে করে কথা বলুন। ডক্টর সরকার কিছু প্লিজ, ডক্টর সরকার প্লিজ। বেসিক্যালি যেটা 14 দিন 21 দিনের ব্যাপার স্যাপার গুলো, একটা তো আরটিপিসিআর একবার পজিটিভ হলে there is no need for a repeat test, এক্স্যাক্টলি check for negativity, ঠিক আছে। স্পেশালি এটা করা হয় যদি অ্যাডমিটেড পেশেন্ট থাকে, সিভিয়ার পেশেন্ট থাকে, তাহলে অনেক সময় করা হয়। আদারওয়াইজ ডে টু ডে প্র্যাকটিসে করা উচিত না, বিকজ দিস ক্যান স্টে পজিটিভ ফর মান্থস অ্যাকচুয়ালি, বিকজ অফ দ্য remnants of the protein basically in the that's one. And regarding the age 2 weeks, 3 weeks, 6 weeks যে গ্যাপ আগে ছিল, which is because of over abundance of precautions আগে ছিল। There was no technical or any study কোনো নেই যে কতদিন বাদে আমরা ভ্যাকসিন দিতে পারি। একটা ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং সিডিসি একটা গাইডলাইন ছিল 14 দিন যে কোনো ইলনেসের পর দেওয়ার কথা, কিন্তু ওভার দ্য ইয়ার্স গত 1-1.5 বছর দেখা গেছে যে there is no need for the precaution. The child once is out from acute illness, you can go for that. আর আইসিএমআর এর বোধহয় এরকম কোনো রুলস কিংবা রেগুলেশন এক্স্যাক্টলি ডিটেইলিং করা নেই কোথাও যে কতদিন দিতে হবে। It actually remains with the doctor itself, the individual doctor who can go ডক্টর সরকার, তাহলে আমরা মনে হয় এখান থেকে এই বার্তাটাই দিই যে আপনার বাচ্চা সুস্থ যদি হয়ে যায় করোনার থেকে, আপনি পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যান, and he is the best judge to administer the vaccines, কখন উনি দেবেন। আমার মনে হয় আমরা এটা নিয়ে যত আলোচনা করবো ওনারা হয়তো একটু কনফিউজড হয়ে যাবেন যে ঠিক কোন সময় আমরা দেব। সুস্থ হয়ে গেছে আপনি মনে করছেন আপনার বাচ্চা, আপনি তখনই পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যান, he will be giving it as and when required. ডক্টর সরকার, মিস্টার দেব প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমরা এখন বারবার পাচ্ছি মায়েরা যখন আসছেন, the mothers who are breastfeeding their children, আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো, is it safe? লাইনটা কেটে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি আবার রিপিট করছি। হ্যাঁ হ্যাঁ,
mothers who are breastfeeding their children তারা যখন আমাদের চেম্বারে আসছেন তাদের জিজ্ঞাসা এটা ভেরি কমন কোয়েশ্চেন নাও যে আমি কি করোনা ভ্যাকসিনটা নিতে পারি, ইজ ইট সেফ ফর মি অ্যান্ড মাই চাইল্ড, ইয়োর টেক অন ইট। শোনা যাচ্ছে আমার কথা? এটা নিয়ে একটা ইনিশিয়ালি একটা ছিল, প্রিকশন ছিল, অ্যাজ ইউজুয়াল ডেটা ছিল না, তার জন্য একটা রেকমেন্ডেশন ছিল যে regarding breastfeeding mothers getting vaccinated, regarding pregnant mothers getting vaccinated. Now the data is available. It is very confidently said that যে কোনো মায়ের ভ্যাকসিন যখনই পারবেন গিয়ে নিয়ে নেবেন এবং ব্রেস্টফিডিং কন্টিনিউ করতে থাকুন, এটা নিয়ে কোনো রকম কনফিউশন নেই। বিফোর টেকিং দ্য ভ্যাকসিনেশন, আফটার টেকিং ভ্যাকসিনেশন আপনি এসেই বাচ্চাকে ব্রেস্টফিডিং করাতে পারেন, যাওয়ার আগে করাতে পারেন। there is no implication to the baby at all, so completely safe, আপনি নিশ্চিন্তে নিন এবং আপনার নেওয়া উচিত সঙ্গে সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশন। ডক্টর রহমান, প্রেগন্যান্সি নিয়ে অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে শি ইজ মানে দ্য নেক্সট চাইল্ড ইজ ডিউ, এত মাস হয়েছে, ক্যান মাই ওয়াইফ অর মাদার নিজে জিজ্ঞেস করলেন আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো? এইটা সম্বন্ধেও এখনো একটা ছিল, তবে যা হচ্ছে এখন আইসিএমআর গাইডলাইন্স আমি অ্যাবসলিউটলি শিওর নয়, বোধহয় এখনো তৈরি হয়নি, কিন্তু যেটা চলছে আলোচনা যে হ্যাঁ দেওয়া যাবে। প্রথমে আইসিএমআর বলেছিল 1-to-1 ডিসকাশন করে বেনিফিটস এবং বুঝিয়ে দিন কোনটা বেনিফিট কোনটা ক্ষতি, তারপরে দিন। কিন্তু এখন যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, ইভেন ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইট ক্যান বি গিভেন। এক্স্যাক্টলি, ইভেন ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইট ক্যান বি গিভেন অ্যান্ড প্রেফারেবলি একটা সেকেন্ড ডোজ তারপরে অ্যাজ পার প্রোটোকল সেটা হবে। সো ইট ক্যান বি গিভেন in the first trimester itself, though I am not absolutely sure whether ICMR has given strict guidelines right now or not. I am not absolutely sure. যে ফক্সি আছে যেটা ফক্সি দিয়েছে, হ্যাঁ যেটা আছে ওদের একটা প্রোটোকল একটা পরিষ্কার জুনে দিয়েছে, and they have mentioned it that as far যতটা ডেটা আছে you can go forward with it. There is no recommended, but দেখা যাচ্ছে risk benefit ratio তে benefit is much higher than any theoretical risk, because vaccines are live vaccine নিয়ে একটা জেনারেলি এতদিন আমাদের ছিল, আছে এখনো প্রিকশনস in pregnancy, and the vaccines which we are giving for COVID এখন লাইভ কোনোটাই আমাদের দেশে নয়। So and যেটুকু ডেটা এখনো পর্যন্ত পাওয়া গেছে, it is safe, it seems like safe. Yes, that's a আবার যে ডাক্তারের উপর ছেড়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। ICMR ডক্টর সরকার আমি একটা কথা বলবো, মনে হলো ICMR গাইডলাইন্স এখন ইস্যু হয়নি, ICMR গাইডলাইন হয়তো করেনি, দিতে গেলে even in the first trimester it can be given. আমার একটা কথা মনে হলো যে ডক্টর সরকার ডক্টর রহমান দুজনকে বলেছি, ডক্টর ঘোষ সামাও প্ল্যাটফর্ম থেকে নেট ইস্যুসে বেরিয়ে গেছে বোধহয়। আমার মনে হলো একটা কথা বলি, মেবি মানে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারটা যেহেতু একটা রিস্কি জোন, যে সময়টাতে আমরা ওষুধপত্রটাও মানে আমাদের গাইনোকোলজিস্ট অবস্ট্রিশিয়ানসরা কম দেন বিকজ অফ রিস্ক অফ সাম ম্যালফরমেশনস, ভ্যাকসিন দেওয়া যেতে পারে, ডেফিনেটলি ইটস এন আর্জেন্সি, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারটাকে বাদ দিয়ে যদি করা যায় আমার মনে হয় বেটার হবে। এটা আমার সাজেশন, এখনো ডেফিনেটিভ গাইডলাইন আসেনি। আর ফার্স্ট ট্রাইমেস্টারে ভ্যাকসিনেশন দিয়ে পরবর্তীকালে যদি গর্ভস্থ বাচ্চার প্রেগনেন্সির কোনো সমস্যা দেখা যায়, আমরা কি ব্লেমড হয়ে যেতে পারি না? এই ইস্যুসটা কিন্তু আমার মনে হয় ভাবা উচিত। না, এখানে একটা কথা আমি বলবো যে ইভেন আমাদের রুটিন, আমি যদিও গাইনোকোলজিস্ট নই, আমাদের রুটিনে টিডি ভ্যাকসিন আমি ফার্স্ট ট্রাইমেস্টারে দিতে পারি, ইটস এ শিডিউল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শিডিউল। সুতরাং সেই অ্যানালজিতেই এটাও দেওয়া যেতে পারে। রাইট নাও, আপ টিল নাও, দ্যাট ইজ দ্য জেনারেল ইয়ে দ্যাট উই শুড we may give it in the first trimester also. If somebody wants, we can give it in the first trimester itself. কেননা বাকি যে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে, প্রিম্যাচুর ডেলিভারি হচ্ছে, তার জন্য প্রচুর প্রিম্যাচুর প্রচুর ডেথ হচ্ছে, এই যে এগুলো বলা হচ্ছে যে বাচ্চাদের ডেথ বেশি হয়েছে যেসব জায়গায় হয়েছে, ব্রাজিল বা সব জায়গায়, সেখানে কিন্তু বেসিক্যালি প্রিম্যাচুর ডেলিভারি রেট বেড়েছে, মায়েরা খুব বেশি ভুগেছেন, প্রিম্যাচুর ডেলিভারি রেট বেড়েছে, সেই জন্য সেখান থেকে প্রিম্যাচুর ইনফ্যান্টের ডেথ রেট অবশ্য বেশি হবে। তো আর ডক্টর সরকার কিছু বলতে চান? বসিম।
না ঠিক আছে, ওইটাই বেসিক্যালি এখনো আমাদের মনে হয় এটা ছেড়ে দিতে হবে অবস্টিটিশিয়ানসদের উপর, তারা যে ডিসিশন নেবে। আমরা পিডিয়াট্রিশিয়ান দে আর মোর ইনটু ইট, ডেটা আরো আসছে আমার মনে হয় আজ থেকে আরো 3 মাস বাদে থিংস উইল বি মাচ মোর ক্লিয়ার। এক্স্যাক্টলি, আরো কিছু ডাটা আসছে। আর আমার কাছে একটা ইনফরমেশন আমি কালকেই পেলাম, সম্ভবত ইয়েস 3rd জুলাইতে একটা এনএনএফ ফোকসি প্রোগ্রাম হচ্ছে। এটা ইনফরমেশনটা আমি কালকেই পেলাম। একটা জয়েন্ট ফোরামে প্রোগ্রাম হচ্ছে এনএনএফ এর সঙ্গে করে, যেটাতে আমরা আরো ইনফরমেশন গ্যাদার করতে পারবো। ইট ওয়াজ শিডিউলড অন 3rd জুলাই। 3rd জুলাইতে মানে এনএনএফ ফোকসির সঙ্গে একটা প্রোগ্রাম শিডিউল হয়েছে, দুদিনের প্রোগ্রাম আছে, দুদিন। হ্যাঁ, তা সেটাতে আমরা আরো কিছু জানতে পারবো অ্যাডিশনাল, তখন সেটা আমরা আরো বেটার ক্লিয়ারলি তাকে কনভে করতে পারবো। আর প্রেগন্যান্সিতে যেটা আর একটা কথাও অবশ্যই বলা, সেই একই ভ্যাকসিন ভ্যারিয়েন্ট, মানে কোন ভ্যাকসিন নেব কোনটা চয়েসের কিছু নেই, হুইচ ইজ অ্যাভেলেবল ইন ইওর লোকালিটি, গেট ইট। যা পাবেন প্রশ্ন থাকছে তার কোভিড মানে ইয়ে দেবে, কোভিশিল্ড দেবে না কোভ্যাক্সিন, হ্যাঁ এটা নিয়ে প্রচুর প্রশ্ন থাকছে। এটা নিয়ে আপনার কি মনে হয়, ডক্টর রহমান কিছু বলবেন এটা নিয়ে? মানে প্রেগন্যান্সিতে বলছেন? না না, জেনারেলি প্রেগন্যান্সিতে বা জেনারেলাইজ ইন জেনারেল দেয়ার ইজ নাথিং টু চুজ। থিওরিটিক্যাল ইয়ে অনেক কিছু আছে, যেহেতু দিস ইজ নট এক্স্যাক্টলি সায়েন্টিফিক ফোরা, আমার ইয়েরা শুনছেন, সেখানে একটা কথাতেই শেষ। আমাকে আমার এক বন্ধু বললো, খুব সুন্দর গুছিয়ে বললো যে দাদা একটা ইলিশ মাছ আর একটা চিংড়ি মাছ, দুটোই খাবার ভালো আছে, সুতরাং যেটা আপনার পছন্দ আপনি নেবেন বা যেটা আপনি অ্যাভেলেবেল। মোরওভার চয়েস নেই, উই হ্যাভ নো চয়েস। ডু হ্যাভ এনি চয়েস? আমি যেখানে যাবো ওই সেন্টারে যা দিচ্ছে আমাকে ওটাই নিতে হবে। সুতরাং ডক্টর দাসের কি মতামত? আমি আর একটা কথাও অ্যাড করে দেবো, মানে আমি এটা আমার কাছে যারা আসেন রুরাল বেসিসে তাদের খুব ক্লিয়ারলি মেসেজটা দিই যে সত্যি কথা বলতে ভ্যাকসিন কখনো 100% এফেক্টিভ সবার ক্ষেত্রে হতে পারে হবে না, কোনোটাই না। যে ভ্যাকসিন আমরা দিই না কেন, কমন ভ্যাকসিন যেগুলো বাচ্চাদের আমরা দিই না কেন, ব্রেক থ্রু কিছু কিছু হয় না বলবো না, মানে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও যে প্রবলেম হলো না তা নয়, এরকম আমাদের সবারই কিছু কিছু অভিজ্ঞতা আছে। তা আমরা যারা বেশি দিন কাজ করছি তাদের অভিজ্ঞতা আরো বেশি, যদিও এটা খুব কম। সুতরাং কোভিড এর কোন ভ্যাকসিন নিলে আপনার এফেক্ট বেশি হবে বা কোনটা নিলে সাইড এফেক্ট কম হবে, এটা আলোচনা করার জায়গা নেই, কারণ অ্যাভেলেবিলিটিটা যেখানে একটা সমস্যা, সেখানে আপনি যেটা পাচ্ছেন খুব সামান্য এদিক ওদিক ভেরিয়েশন নিয়ে নেবেন। আর পরবর্তীকালে বুস্টার ডোজ কোন ভ্যাকসিনে নেবেন, ওই কোভিশিল্ড নিয়েছেন কোভ্যাক্সিনে নেবেন কিনা বা কোভ্যাক্সিন নিয়েছেন কোভিশিল্ড নেবেন কিনা, সেটা আরো 6 মাস আমাদের হাতে সময় আছে। তার মধ্যে আমরা 3rd ওয়েভটা ফেস করে গিয়ে আরো বেশ কিছু ডাটা পেয়ে যাব। মানে ইনফ্যাক্ট আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য ওদের দেশের যাই হোক না কেন, ইউকে কিন্তু আমাদের চেয়ে একটু এগিয়ে আছে। মানে ইউকে তে অলরেডি কানাডাতে আমি যেটা মা-বাবাকে বলি যে দুটো ভ্যাকসিনে আর কিছু না হোক আপনার সিভিয়ার ডিজিজ আটকাবে। আর আপনার চিন্তা একটাই, আমরা হসপিটালে ভর্তি যাতে আমাদের কাউকে না হোক। দুটো ভ্যাকসিন উইল গিভ দ্য সেম 100% প্রোটেকশন এগেইনস্ট হসপিটালাইজেশন। এটা তোমার মোর ইম্পর্টেন্ট। কোন ভ্যাকসিনটা জ্বর হলো, কোন ভ্যাকসিনটা গা হাত পা ব্যথা হলো, ইট ডাজন্ট ম্যাটার। আমার হসপিটালে ভর্তি হতে হবে না, সিভিয়ারিটি হবে না, আমার সিভিয়ারিটি না হলে মৃত্যুর চান্সটা কমে যাবে। তো অনলি আমাদের কমে যাবে একদম। শুধু একটা ইস্যু এখনো পর্যন্ত আছে, যদি কাউকে বাইরে যাতায়াত করতে হয়, মা বাবাকে সাথে বাইরে ট্রাভেল করতে হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে হচ্ছে, তাহলে হয়তো বিকজ অফ দ্য WHO কোয়ালিফিকেশন কোভিশিল্ডটা নেওয়া ভালো, তাহলে যাতায়াতে কাগজের ভিসার জন্য অসুবিধা হবে না। মেডিকেলি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, যেটা পাবে তাড়াতাড়ি চুজ করতে হবে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস ডক্টর সরকার বোধহয় অ্যাড করলে বোধহয় ভালো হবে, সেটা হচ্ছে লোকে এখন খুব খবরের কাগজে বলুন, নিউজ চ্যানেলসে বলুন, ভীষণ রকম হাইলাইট করা হচ্ছে অমুক ভ্যারিয়েন্ট এসে গেল, ডেল্টা ছিল, ডেল্টা প্লাস, এইসব লোকে প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছে। বেসিক যেটা মেসেজ সবাইকে প্ল্যাটফর্ম থেকে আমাদের সারা দেশেতে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন কভারেজ যত বেশি হবে তত বেশি এই মিউটেশনের চান্সটা কমে যাবে। ন্যাচারাল ইনফেকশনে মিউটেশন ইজ মাচ মোর অ্যান্ড ইনএভিটেবল। সুতরাং নেব না আতঙ্কের কোনো ব্যাপারই নেই, আপনি পেলে আগে নিয়ে নিন। হাতের কাছে কোনো মাছ নেই, যে মাছ পাচ্ছেন আগে সেটা নিয়ে এসে খান, তারপরে বাকিটা কি হচ্ছে দেখা যাবে। আর মিউটেশন যদি প্রিভেন্ট আমরা করতে চাই তাহলে ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি ওয়ে। আর মিউটেশন বন্ধ করতে পারলে তবেই সম্ভব আগামী ওয়েভগুলোকে আটকে দেওয়া। কারণ আমাদের দেশ ইজ ওয়ান অফ দ্য পুয়ার কান্ট্রিজ, আমরা ব্যাকওয়ার্ড কান্ট্রিজ, অস্বীকার করতে কোনো অসুবিধা নেই। যত বেশি ওয়েভ আসবে তত ইকোনমিক সমস্যা হবে, যত দিন যাবে 3rd ওয়েভ 4th ওয়েভ যদি হতে পারে
এভরিবডি উইল বি শ্যাটার্ড। মানে আমরা প্রত্যেকেই হ্যাম্পার্ড হয়েছি, এটা কাগজেরই ডাটা বলছি। মানে আমাদের দেশে মোর দ্যান 90% লোকজন ইনকামে এফেক্ট হয়েছে। আমি আমার চেনা জানা সার্কেলে বহু মানুষের জানি যারা বড় হোটেল চেন গ্রুপে উটিতে ছিলেন, জিএম ছিলেন, তার অব্দি চাকরি চলে গেছে, কারণ হোটেল ইন্ডাস্ট্রি, ট্রাভেল ট্যুরিজম বন্ধ। সুতরাং লকডাউন এফোর্ট করতে গেলে নিয়ম হচ্ছে মিউটেশন বন্ধ করা, মিউটেশন বন্ধ করতে গেলে নিয়ম হচ্ছে ভ্যাকসিনেশন দেওয়া। যত ন্যাচারাল ইনফেকশন আমি হতে দেব, কোভিড প্রোটোকল না মেনে চলবো, তত সমস্যা আমরা নিজেদের বাড়াবো। ডক্টর ঘোষ প্লিজ। হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু নেট ইস্যুস এর জন্য আপনাদের সাথে আমি কিছুক্ষণ ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ডক্টর রহমান, একটা প্রশ্ন আমরা বারবারই পাই বাবা মার কাছ থেকে, ডাক্তারবাবু বাচ্চার ইমিউনিটি আমি কি করে বাড়াবো? এই ইমিউনিটি কথাটা এখন ভীষণ প্রচলিত। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? হাউ উইল ইউ কাউন্সেল দ্য পেরেন্টস যে বাচ্চার ইমিউনিটি আমি কি করে বাড়াবো এই তাৎক্ষণিকভাবে, এই কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে? আপনি কিভাবে আপনার বাবা মাদের বলেন? মিডিয়ার হাইপ যেরকম হয়ে গেছে, নানা রকম ভিটামিন সি, ভিটামিন ডি, এই খাবার ওই খাবার, এইসব নিয়ে এরকম একটা এসছে, কিন্তু সেটা কতটা কি এফেক্টিভ, কতটা বলা খুব মুশকিল, এক্সেপ্ট ফর জিঙ্ক সম্বন্ধে কিছু আছে, ভিটামিন সি সম্বন্ধে কিছু আছে, কিন্তু আদারওয়াইজ খুব এটার মানে আমি খুব পক্ষপাতিত্ব নই। আমি আপনার বাচ্চার প্রচুর ইমিউনিটি আছে, মানে যেটা অন্য সময় বসে আমাকে বলেন যে আমার বাচ্চা খালি ভুগছে, আমার বাচ্চার ইমিউনিটি নেই, হ্যাঁ মাসে মাসে আমার বাচ্চার জ্বর হচ্ছে, অন্য সময় তো আমার উত্তর হচ্ছে তখন এটাই যে না, আপনার বাচ্চার ইমিউনিটি খুব বেশি আছে, যার জন্যে সামান্য ইনফেকশন হলেও আপনার বাচ্চার বডি রিয়াক্ট করে, এবং রিয়াক্ট করে বলেই আপনার বাচ্চার জ্বর আসে। সুতরাং ইমিউনিটি ইজ সামথিং রিলেটিভ, এবং যেটা খানিকটা মিডিয়া হাইপের উপর আমার মনে হয় হয়েছে, খানিকটা জিঙ্ক বা এইসবের কিছু স্টাডি আছে, কিন্তু সেটা কতটা কি কার্যকারী বা কতটা ডোজেস, সেইগুলো নিয়েও প্রবলেম আছে। তো বলা হচ্ছে যে হ্যাঁ 20 মিলিগ্রাম পার কেজি ভিটামিন সি দেওয়া, জিঙ্ক দেওয়া, এগুলো একটা আছে। বেসিকলি হচ্ছে গুড নিউট্রিশাস ডায়েট, বেসিক্যালি আমার মতে তাই গুড নিউট্রিশাস ডায়েট দেওয়াটাই যথেষ্ট হবে। তবে হ্যাঁ এগুলো অ্যাডিটিভ কিছু মাইনর বেনিফিটস থাকতে পারে। তার মানে আমরা এই বার্তাটাই দেব যে ইমিউনিটি ইজ নট সামথিং ইউ ক্যান পারচেজ ফ্রম আ মেডিসিন শপ। ফার্মাসিতে গেলাম, আমি ইমিউনিটি নিয়ে চলে এলাম, আমার বাচ্চার ইমিউনিটি হবে। সুন্দরভাবে বলা হলো। ফ্রম বার্থ ইটসেলফ তো ইমিউনিটিটা তৈরি হচ্ছে। তো আপনি এত বছর ধরে, এত মাস ধরে যে বাচ্চাকে আপনি লালন পালন করে বড় করেছেন, আপনি তো ইমিউনিটি তার সাথে করেছেন, তাই না? আচ্ছা, এই ব্যাপারে জিজ্ঞেস করি ডক্টর দাস, ইজ দেয়ার এনি স্পেসিফিক কোভিড মানে প্যান্ডেমিকের সময় স্পেশাল ডায়েট? এই সূত্রে আমি জিজ্ঞেস করি। এবং ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক বিভিন্ন কম্বিনেশন কোম্পানিরা এখন বার করে আনছে, যে কম্বিনেশন আমরা আগে কখনো দেখিনি, এখন সব অল ইন ওয়ানে আসছে। এই সম্বন্ধে আপনার অপিনিয়ন কি? আমার প্রথম উত্তরটা হচ্ছে যে আগে কখনো দেখিনি, আগে কখনো খাইও নি, আগে কখনো খাওয়াইও নি। These are all corporate games, to be very frank. এবং আমাদের ছোটবেলাতে, আমি যদি অনেকটাই বয়স্ক, এত কিছু ছিল না, we could not afford that amount, to be very frank. এটা সবারই এক্সপিরিয়েন্স আর কি। আমরা খুব ন্যাচারাল এনভায়রনমেন্টে মানুষ হয়েছি, দৌড়ঝাঁপ খেলাধুলো করতে পেরেছি, গাছে উঠতে শিখেছি। এখনকার জেনারেশন গাছ কি মানে ছবিতে দেখে না, তার এই অবস্থা। তা সেই অবস্থায় ইমিউনিটিটা ন্যাচারালি কনফাইন্ড হয়ে গেছে, এবং এখন তো আরো বেশি সবাই এসি এনভায়রনমেন্টে থাকতে অভ্যস্ত। ঘরে বসে থেকে ওবেসিটি বেড়ে গেছে, 1 বছরে আমি অনেককেই দেখছি যে ওবেসিটি হয়ে গেছে। এবং বিরাট ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের একটা স্ট্রেস হয়েছে ডিউ টু ডিফারেন্ট কজেস। প্রত্যেকের, আমরাও কিছুটা স্ট্রেসড হয়ে গেছি, ঘরে বসে ব্যাপারটা নানা রকম লোকে শেয়ার করছে যে কি হয়ে, এই যে একটা টেনশন, অ্যাংজাইটি। আর নিউজ চ্যানেল খুললে বিভিন্ন খারাপ খবর, ভালো খবর কোথাও কিছু নেই। মানে কতগুলো মানুষ ভালো হয়ে সেরে গেল সেই নিউজ শেয়ার করা হচ্ছে না, কতজন মারা গেল সেটা শেয়ার করা হচ্ছে সব জায়গাতে সোশ্যাল মিডিয়াতে। ইটস ক্রিয়েটিং এ ডিফারেন্ট স্ট্রেস। সুতরাং ইমিউনিটি বাড়াতে গেলে প্রথম কাজ হচ্ছে গুড নিউট্রিশনাস ডায়েট, অবশ্যই বাড়িতে তৈরি। আমরা বাড়িতে যা, বাঙালি বলেই বলছি, আমি নিজেও বাঙালি, আমরা যা ডায়েট খাই দ্যাট ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আই এম প্রাউড অফ মাই ডায়েট। এবং ছোটবেলা থেকে এই ডায়েটারি হ্যাবিট যদি আমরা ফ্যামিলি ডায়েটে যত তাড়াতাড়ি আনতে পারবো, টিন ফুডের বাইরে আসতে পারবো, তত ভালো। ভিটামিন সি তো আমাদের হাতের কাছে আছে অজস্র, সারা বছর ধরে লেবু পাওয়া যাচ্ছে, কাগজি লেবু, পাতাবি লেবু, কি না পাওয়া যাচ্ছে। আপনি যত খুশি খান না, যদি পেটে সহ্য হয়। আর ফলগুলো তো অঢেল, সারা বছর পাওয়া যায় আমাদের দেশে। যে কোনো ইয়েলো ফ্রুটস খান, আম পাওয়া যাচ্ছে, আমের আছে হলুদ রঙের ফল, পেঁপে আছে,
সাধারণ তরমুজ আছে, যেটাতে আয়রন সোর্স আছে, যেটাতে ন্যাচারাল ভিটামিন প্রচুর। আমি ডিটেলিং এ যাচ্ছি না, আপনাদের মাথা খারাপ করার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু ন্যাচারাল ফুড ইজ দ্য বেস্ট সোর্স। তার সঙ্গে অ্যাংজাইটি যেটা অ্যাভয়েড করতে হবে, নিউজ চ্যানেলস বাচ্চাদের নিয়ে দেখবেন না, দরকার হলে স্ক্রিন শেয়ারিংটা কম করুন। হাতে মোবাইল দিলেন, তারা গেম খেলে যাচ্ছে, তার চেয়ে সামনাসামনি বসে কথা বলুন, গল্প করুন। আমরা গল্প করতে শিখে গেছি, গান গাইতেও ভুলে গেছি। বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম এফোর্ড করুন যাতে তাদের অ্যাংজাইটিটা কম হয়। কারণ বাচ্চারা কিন্তু আমাদের মা বাবাদের দেখে বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে, যে মা বাবার টেনশন তাহলে খুব মুশকিলের ব্যাপার। এবং যত স্ট্রেস অ্যাংজাইটি হবে তত কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে। আর কোয়ালিটি স্লিপিং টাইম, ভালো সময়ে ঘুমানো, মা বাবা কমফোর্ট জোনে বাচ্চাদের সঙ্গে আছে এটা দেখা, বাড়িতে যদি দাদু দাদি দিদা বা বয়স্ক লোকজন থাকে সবার সঙ্গে গল্প গুজব করে, এটা খুব ব্যাপার। মানে নেগেটিভ রিপোর্টস, নেগেটিভ নিউজ যত বেশি বাচ্চারা দেখবে, তাদের কিন্তু ভিতরে একটা স্ট্রেস তৈরি হতে থাকবে, এবং দ্যাট উইল হ্যাম্পার ইউর ইমিউনিটি। সুতরাং ডায়েটের সঙ্গে নর্মাল আর কিছু ওষুধের দরকার নেই, কারো যদি পার্টিকুলার কোনো অসুবিধা থাকে সে খাবে। আদারওয়াইজ এইটুকু দরকার যে গুড ডায়েট, গুড নিউট্রিশন, গুড স্লিপিং হাইজিন। আর একটা যদি সম্ভব হয়, যদি আজকাল সবাই ছোট জায়গায় থাকতে অভ্যস্ত হন, যেটুকু সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম করা। যদি সম্ভব হয় আপনি যোগাসন জানেন, আবার শুরু করুন, কোনো কিছুই পুরনো হয়ে যায় না। আপনি আগে এক সময়তে শিখেছেন, এখন কাজের চাপে করতে পারছেন, ডু ইট। আর কিছু না হলে সিম্পল ব্রিদিং এক্সারসাইজ করুন, বুক ভরে শ্বাস নেওয়া করা। আপনি গান গাইতে শিখেছিলেন এক সময়তে, বিয়ের পরে পারছেন না, আবার গান শুরু করুন, বাচ্চা আপনাকে ফলো করুন। আমি প্রচুর ছবি পাই মানুষ যে বাচ্চা মায়েদের সঙ্গে গান গাইছে, বাবাদের সঙ্গে গাইছে। দ্যাটস এ কোয়ালিটি টাইম দ্যাট উইল অ্যাভয়েড অ্যাংজাইটি। আমার মনে হয় এগুলোই যথেষ্ট বার্তা, যে ভালো থাকতে গেলে সবাই মিলে ভালো থাকবে, অ্যাটিটিউডটা দেওয়া। এবং এই যে কথাটা বললেন ডক্টর দাস, আমরা মনে হয় প্রত্যেকেই গত কয়েক মাসে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে দেখেছি, বাচ্চারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, দেয়ার ইজ বিন আ হিউজ ইনক্রিজ ইন দ্য বডি ওয়েট। তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাদের স্কুল নেই, টিউশনস নেই, খেলার মাঠ নেই, বন্ধু নেই। সুতরাং সেখানে একটা প্রপার ব্যালেন্স ডায়েট দেওয়াটা যেরকম ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ করানোটাও ততটাই ইম্পর্টেন্ট। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলি, ডক্টর সরকারকে এবার জিজ্ঞেস করি, বাচ্চারা তো সবসময় চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকছে, তাহলে এই ঘরটা কিভাবে থাকবে? Should the parents be closing all windows, keeping the AC on? বাচ্চাকে বাইরে নিয়ে যাবে না, মাঠে নিয়ে যাবে না, এই ব্যাপারে আপনি কি বলতে চান? What would be your advice to the parents? হ্যাঁ, এটা খুব ফ্রিকোয়েন্ট প্রবলেম দেখছি, বাচ্চারা মানে মা বাবারা অনেকটা প্যানিকি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আবার একই কথা, আগে যতটা প্যানিক ছিল অনেকটা কমেছে। বেসিক্যালি বুঝতে হবে এই ভাইরাসটা অন্য কারোর থেকে আসবে, এটা সারাক্ষণ হাওয়াতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে না। তার মানে আমি যদি ভিড় অ্যাভয়েড করি, অনেক লোক যেখানে নেই সেখানে যদি বাচ্চাকে নিয়ে যাই, একদম খোলা ছাদে নিয়ে গেলাম, খোলা মাঠে নিয়ে গেলাম, বাইরের উঠোনটাতে নিয়ে গেলাম, একটু রোদ আসতে, রোদের মধ্যে একটু গায়ে রোদ লাগলো, সকালবেলা জানলা দরজা খুলে দিলাম, রোদ হাওয়া এলো, তাতে করে বাচ্চা অনেক বেশি হেলদি থাকবে। শুধু ফিজিক্যাল হেলথ নয়, সাইকোলজিক্যালি হেলদি থাকবে। বাইরের আলো যদি দেখতে পায়, বাইরে যদি নিঃশ্বাস নিতে পারে, বাচ্চা যদি খালি জায়গায় একটু খেলে বেড়াতে পারে, দৌড়োয়, তাহলে অনেক বেশি জেনারেল হেলথটা ভালো হবে। এটা জেনারেলি এখন মা বাবাদের কাছে সেটা মানে অ্যাকসেপ্টেবল হচ্ছে, হ্যাঁ তারা খালি জায়গায় নিয়ে যেতে পারেন, মানে নিশ্চয়ই খালি জায়গায় নিয়ে যেতে পারেন। আপনারা যেখানে শুধু বাড়ির লোকজন আছেন সেখানে থাকবেন। হ্যাঁ, এখন অন্য জায়গায় অনেক লোক আছে, একটা মাঠে অনেক বাচ্চা খেলছে, সেখানে নিয়ে যেতে পারবেন আপনি। এইটুকু, এই যদি গাইডেন্সটা ক্লিয়ার থাকে তাহলে ইট হেল্পস চাইল্ড ডেফিনেটলি। আর বাড়ির মধ্যে কি সব সময় জানলা দরজা বন্ধ রেখে এসি চালানোটাই কি? আমরা বলবো যত ফ্রি ফ্লোইং এয়ার, রাইট, সব জানলা দরজা খুলে যত হাওয়া খেলবে, এক্স্যাক্টলি, তত ইউ আর সেফ, ওয়েল ভেন্টিলেটেড। না, আরেকটা প্রবলেম ডক্টর ঘোষ, আরেকটা প্রবলেম আমিও ফেস করছি, এবারে আমি টেলিকনসালটেশন করতে গিয়ে এটা ফেস করেছি। বহু লোকই আমাকে প্রশ্ন করেছে এবং আতঙ্কের সঙ্গে মানুষ পড়েছে, বড়রা ছোটরা, মানে গরম জলের ভাপ নেওয়া, গার্গল করা, স্টিম ইনহেলেশন, মানে দ্যাট হ্যাজ বিকাম এ প্যানিক। মানে মানুষজন জিজ্ঞেস করেছে, আমি বললাম সে কি আপনি কভার করে করছেন? আমি বললাম দুবার তো করছি না, কেউ 3 বারও করছি। তাহলে ক মাস ধরে করছেন? বললো গত 3 মাস ধরে করছি, করে তো ভালো হচ্ছে। আমরা করবেন না, আপনার ন্যাচারাল সিস্টেম যেটা আছে দয়া করে ওটাকে ঠিক থাকতে দিন। বিভিন্ন ওষুধ ব্যবহার করে গার্গল করা, বিভিন্ন ভাবে স্টিম নিয়ে যাওয়া, এটা তো আপনি বাড়িতে আরো আতঙ্ক তৈরি করছেন। আপনি কোভিড প্রোটোকল মানা মানে আতঙ্ক তৈরি করেন না, আপনি তো আরো মানে দুঃসহ অবস্থা, সবাইকে তো মানে ব্যতিব্যস্ত করে দেবেন। করবেন না দয়া করে, আপনি ভালো থাকুন।
কিন্তু বাড়ি থেকে যদি স্মোকার থাকে, ওয়ান মোর থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ এনিওয়ান ইজ স্মোকার, যে কোনো স্মোকিং এতে যে কোনো ধোঁয়া থেকে কিন্তু সমস্যা বেশি হতে পারে। বেসিক্যালি কোভিড বা করোনা কিন্তু একটা রেসপিরেটরি ইলনেস, শ্বাসযন্ত্রের ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। তার কমপ্লিকেশনে অন্যান্য যন্ত্রপাতি আমাদের গোলমাল হতে পারে, সেটা ম্যাটার অফ লাক। কিন্তু আপনি যদি বাড়ির মধ্যে একটা স্মোক ফ্রি এনভায়রনমেন্ট রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো রোগ অসুখ আদার দেন কোভিডও কিন্তু কমে যাবে। এইটুকু মেনটেন করতে পারলে খুব ভালো হবে। আমি এমনকি দেখেছি মানুষজন বদ্ধ বাড়ির মধ্যে ধূপকাঠির ধোঁয়া জেলে অস্থির করে দিচ্ছে, মানে রোগ পালিয়ে যাবে, মানে একটা অস্থির ব্যাপার। আমি যেহেতু রুরাল বেসে আছি, মানে একটা পরিস্থিতি করি, আমরা সব করছেন কেন, আপনার তো অন্য রোগ হচ্ছে, তাতে বিভিন্ন রকম হাঁচি কাশি সর্দি, বা একটা বাচ্চার হয়তো অ্যাজমা আছে বা অন্য কোনো রোগ আছে, সে তো আরো বেশি ভুগতে লাগছে, আপনি ঝামেলা পড়ছেন কেন, এখন ডাক্তারদের কাছে কম আসবে। আর একটা ফাইনাল ওয়ার্ড, আমি আতঙ্ক তাড়াতে সবাইকে বলছি যে অত আতঙ্কিত হচ্ছেন কেন। আমরা ডাক্তাররা যারা ফ্রন্ট লাইনে কাজ করছি, আতঙ্ক তো আমাদের হওয়ার কথা। আমরা যদিও সতর্কতা মেনে কাজ করছি, কিন্তু মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে সৈন্যরাই সব জায়গায় ঘায়েল হয়, সাধারণ মানুষ হয় না। বোমা পড়ার আগে তো আমাদের শরীরে গলিটা বিঁধবে, সুতরাং আমরা কিন্তু আঘাত খাবো, আমরা মরুব অনেক আগে। সুতরাং তখন আপনি সতর্ক হবেন যে হায় হায় কি হবে। এবং খেয়াল করে দেখবেন, আমরা লাকি এনাফ, ডাক্তাররা যদিও ফ্রন্টলাইন ওয়ার্কারে আমরা ভ্যাকসিনেশন হয়েছি, ভ্যাকসিনেশন নেওয়া নিয়ে একটু আগেই ডক্টর সরকারও বললেন, ডেথ রেট কিন্তু এবারে অনেক কমে গেছে, রাতার রেয়ার যে দুটো ভ্যাকসিনেশন নেওয়ার পরে। আমাদের এখানে একটি বাচ্চা ছেলে, আমার মনে আছে, আমি নামটা ফরমে বলছি না, আমি এরকম খুঁজতে গিয়ে দেখলাম এরকম 5 জন ভ্যাকসিনেশন নেয়নি। আমি কলিগদেরকে খুঁজে বার করে লিটারালি গালাগাল দিলাম। এবং আলটিমেটলি একটি ছেলে 21-22 দিন ভোগার পরে একজন ডাক্তার, সে এখানে হাসপাতালে অ্যাটাচমেন্ট ছিল, হি কুড নট সার্ভাইভ। মানে আমাদের ডাক্তারদের মধ্যে প্রচুর ব্যাকলগস ছিল যে ভ্যাকসিনেশন নেবো কি নেবো না, তাকে এক জায়গায় গিয়ে দাঁড়াতে হয়েছিল লাইনে, কিছু সময়ের জন্য ডাক্তারদের মধ্যে লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু তিনি না করে পালিয়েছিল। আফটার এফেক্টটা কি হলো না, ফ্যামিলি ভুগছে। বলাটা উদ্দেশ্য এই জন্য যে ডাক্তাররা ফ্রন্ট লাইনে সব জায়গায় আক্রান্ত হবে। এবার ভ্যাকসিনেশন নিয়ে তো আমরা বাঁচছি, আপনারা ভ্যাকসিনেশন নিলে অবশ্যই বাঁচবেন, এই একটাই মেসেজ ক্লিয়ার। হ্যাঁ, ডক্টর দাস, এই যে আতঙ্কের কথা বললেন, এই আতঙ্কের কথা নিয়ে এখন মিডিয়ায় সব জায়গায়, প্রিন্ট মিডিয়ায় বলুন, ডিজিটাল মিডিয়ায় বলুন, সোশ্যাল প্ল্যাটফর্মে বলুন, দুটো কথা, থার্ড ওয়েভ, বাচ্চা এফেক্টেড হবে। এই প্রশ্নটা আমি আমার 3 জন প্যানেলিস্টের কাছে করছি, আপনারা প্রত্যেকে আপনাদের অপিনিয়ন অন দিস। কারণ আমার মনে হয় এই থার্ড ওয়েভ অ্যান্ড ইজ ইট গোয়িং টু এফেক্ট চিলড্রেন মোর, এটা নিয়ে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কিছু সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ যাওয়াটা খুব জরুরি। প্লিজ আপনারা যে কোনো একজন স্টার্ট করুন, and all of you give your opinion on the coming third wave and is it going to affect children more? ডক্টর সরকার প্লিজ ফার্স্ট। ডক্টর সরকার প্লিজ। এই থার্ড ওয়েভ আসবে কি আসবে না এটা ডাক্তাররা জানে না, আমাকে যদি জিজ্ঞেস করেন, এটা এপিডেমিওলজিস্টরা জানে এবং যারা ভাইরোলজিস্ট তারা জানে। এবার এইটা নিয়ে যেটা আমরা পড়াশোনা করে দেখছি যে there is a definite division between opinion. কোনো একটা গ্রুপ বলছে হ্যাঁ আসবেই, আর একটা গ্রুপ বলছে না আসবে না। এবং যারা বলছে আসবে তারা বলছে, একটা গ্রুপ বলছে সিভিয়ার হবে, একটা বলছে না অতটা সিভিয়ার হবে না। আজকে সকালেই একটা ইন্টারভিউ আমি দেখলাম ডক্টর জেকবের, ভেরি ওয়েল নোন ভাইরোলজিস্ট। উনি বলেছেন যে এই যে ভ্যারিয়েন্ট এখন হচ্ছে, ইনফেকশনটা হচ্ছে যে ভ্যারিয়েন্টটা থেকে, সেই ভ্যারিয়েন্টটার যে সার্জ হয়েছে সেটা এখন একবারই হয়েছে, এটা কমে যাবে, একটা এন্ডেমিসিটিতে চলে যাবে, একটা লো গ্রেড ইনফেকশন লেভেলে চলে যাবে, এটা দিয়ে আর নতুন কোনো সার্জ হবে না। এর মধ্যে আসছে 2-3 মাসের মধ্যে একটা নতুন মিউটেশন বেরিয়ে সেটা আরেকটা সার্চ করার চান্স খুব কম। সো থার্ড ওয়েভ ডক্টর জেকবের মত অনুযায়ী ইজ ভেরি আনলাইকলি, যেটা হওয়ার চান্স কম। অথচ কয়েকদিন আগে ডক্টর গুলেরিয়া, আমরা সবার ওনার ইয়ে শুনছি, বিকজ হি ইজ দেয়ার ভেরি মাচ, ওনার কিন্তু মতামত যে হ্যাঁ এটা থার্ড ওয়েভ হতে পারে। তো বেসিক্যালি দেয়ার আর বডিজ, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা এস্টাবলিশ করেছেন যারা দেখছে আরো ডেটা নিয়ে যে থার্ড ওয়েভ হওয়ার চান্স কতটা। সো এটা এখনো ক্লিয়ার নয়, হতে পারে, কিন্তু মেজরিটি বলছে থার্ড ওয়েভটা এতটা বাড়াবাড়ি সেকেন্ড ওয়েভের মতো হবে না। তার একটা কারণ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক এখন বেটার আছে জেনারেলি ভারতবর্ষে। আমাদের সেকেন্ড ওয়েভে যখন আমরা হঠাৎ আনওয়েজ ধরে হঠাৎ আচমকা চলে এসেছিল, বুঝতে পারিনি,
থার্ড ওয়েভটার সম্বন্ধে আমরা এখন অনেক বেশি সচেতন, এলেও সেটা সঙ্গে সঙ্গে ট্যাকেল করা যাবে, মাইক্রো কন্টেনমেন্ট করে ট্যাকেল করে নিয়ে যাবে। এটা নিয়ে প্যানিক করার দরকার নেই, এতটা বাড়াবাড়ি হবে না। সেকেন্ড পয়েন্ট যেটা একটা হচ্ছে আমার বাচ্চার হয়ে যাবে। দেখুন বাচ্চার, আমি মা বাবাকে বলি বাচ্চার অমনি করা হবে না, বাচ্চার এখনো যা হয়েছে সেকেন্ড ওয়েভে থার্ড ওয়েভে সেরকম হবে। এটা যে নয় যে আরো সিভিয়ার ইনফেকশন হয়ে যাবে তা নয়, হতে পারে যে যেহেতু বড়রা অনেকে ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন, অনেকে ইনফেকশন হয়ে যাচ্ছে, তারা একটা ইমিউনিটি ডেভেলপ করে যাচ্ছে, হতে পারে নাম্বারস অফ ইনফেকশন ইন অ্যাডাল্টস উইল বি স্লাইটলি লোয়ার। আমার সেকেন্ড ওয়েভে যতজন বড় মানুষ ভুগেছিল পার্সেন্টেজ সেটা একটু কমতে পারে, কিন্তু সিভিয়ারিটি অনুযায়ী একই থাকবে। বাচ্চাদের সেই মাইল্ড ইনফেকশনই হবে, সেই একটু হাত পা ব্যথা, একটু জ্বর, একটু কাশি, তারপর ঠিক হয়ে যাবে যদি হয়ও। এটা নিয়ে এত প্যানিকি হয়ে যাওয়ার কিছু নেই। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আমাদের আরো নেক্সট 1 বছর ডেফিনেটলি কন্টিনিউ করতে হবে, যতক্ষণ না আমাদের অন্তত 70 to 80% অফ দ্য হোল পপুলেশন ইজ ভ্যাকসিনেটেড। সেটা হলেই বাচ্চারা প্রোটেক্টেড হবে এবং বড়রা প্রোটেক্টেড হবে, তাহলেই বাচ্চারা প্রোটেক্টেড থাকবে। সো আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সকলকে মাস্ক পরে থাকতে হবে, ভিড় অ্যাভয়েড করতে হবে, হাতে স্যানিটাইজার দিতে হবে। এটা নয় যে থার্ড ওয়েভ এসে মানে ঘরে ঘরে ঢুকে গিয়ে বাচ্চাদের সবাইকে এফেক্ট করে সিভিয়ার কন্ডিশন করে, তা নয়। ইটস এ মিডিয়া একটা অদ্ভুত একটা ক্রাইসিস ক্রিয়েট করেছে। আমি জানি না, হতে পারে তার ভালো আউটফল হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সলিড থাকবে, দ্যাট ইজ দ্য অনলি গুড আউটকাম অফ দিস প্যানিক। আদারওয়াইজ এটা যেন প্যানিক সৃষ্টি না করে, সচেতন করা হোক। হ্যাঁ, প্যানিক সৃষ্টি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ডক্টর রহমান কিছু অ্যাড করবেন আপনি, তারপর ডক্টর দাসের কাছে নিয়ে যাব। হ্যাঁ, যা ডক্টর সরকার বলেন একদম একমত তার সঙ্গে। ব্যাপারটা হচ্ছে যেটা আমাকে বুঝতে হবে যে আমি কি করতে পারি, সোসাইটির সাধারণ মানুষ হিসেবে আমি কি করতে পারি, আর ডাক্তার হিসেবে আমি কি করতে পারি। আমি এই থার্ড ওয়েভ আটকানোর জন্য আমি যেটা করতে পারি আমি সেটা করব। আমার থার্ড ওয়েভ আটকানোর যদি হচ্ছে কিনা এক্সপার্টসরা ডিফার করছেন, অলরেডি ডক্টর সরকার বলেছেন, আমি ওই অ্যাঙ্গেলটা রিপিট করছি না। তার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো যদি বলতে হয় তাহলে বলতে হবে। যে ডক্টর গুলেরিয়া যেমনি বলেছেন, উনি বলেছেন যে যেভাবে আমরা সব উপচে পড়েছি আবার বাজারে মার্কেটে সব কোভিড প্রোটোকল ছেড়ে দিচ্ছি, তাতে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আবার এইগুলোর জন্যই হয়ে যাবে। ডোন্ট নিড অ্যানাদার ফ্রেশ ভেরিয়েশন। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যেটা মিডিয়া বলছে আইআইটি কানপুরের ব্যাপারটা, ওটা তো কিন্তু ওরা 3 রকম প্রজেকশন করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে এটা যদি নতুন রকমের ভেরিয়েশন আসে তাহলে সেটা খুব বেশি হবে। সেগুলো সব ওই একাডেমিক ব্যাপারে আমি যাচ্ছি না। আমি বলছি আমি অ্যাজ এ পার্সন আমি কি করতে পারি, আমি সাধারণ মানুষের ভাবে কি করতে পারি, আমি যাতে এটা না বাড়ে তার জন্য কোভিড প্রোটোকল আমি মেনে চলবো, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ভ্যাকসিন নেব, 2 নম্বর। এবার গভর্নমেন্টের কি করার আছে, গভর্নমেন্টের যেটা করার আছে সেটা হচ্ছে 1 নম্বর ভ্যাকসিনটাকে সংখ্যাটাকে বাড়াতে হবে, আর এই সময়ের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াতে হবে, আর এই সময়ের মধ্যে আমাকে তোমার এই ট্রিটমেন্ট করার ব্যাপারটাকেও বেটার করতে হবে। যেমনি এদের ক্ষেত্রে বলা হচ্ছে SMS, মানে পার্সন সাধারণ মানুষের ক্ষেত্রে স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সেফ ডিস্টেন্স, তেমনি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে 3টে T। হ্যাঁ, টেস্টিং, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট। টেস্টিং করতে হবে, যত বেশি টেস্ট করবো তত বেশি ধরতে পারবো, এবং সেইখান থেকে যেটা গভর্নমেন্টের করার কথা সেটা হয়তো ঘাটতি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট যা ট্রেসিং করলাম, যা পজিটিভ এলো তার 3%কে আমি জেনোম সিকোয়েন্সিং করবো, 3%কে। তাতে আমি বুঝতে পারবো যে কোনটা ভেরিয়েন্ট মার্কেটে মানে বেশি লোককে আক্রান্ত করছে, তার থেকে আমার প্ল্যান করতে সুবিধা হবে। আর নেক্সট হচ্ছে ট্রেসিং। এবার আমার পজিটিভ এসছে, এবার আমি কার কার কন্ট্যাক্টে এসছি, এই ট্রেস করলে সেকেন্ড সেই লোকগুলোকে আগে ধরতে পারবো, তাদের কন্ট্রাইন করতে পারবো, এইটা। আর লাস্টে যাদের ট্রিটমেন্ট হওয়ার কথা, যাদের প্রয়োজন হবে তাদেরকে ট্রিটমেন্ট করবো। সুতরাং একদিকে SMS আর একদিকে TTT, এটাই হচ্ছে আমার মত। আমি এছাড়া আর কোনো মতে আমার করতে পারবো না। আর বাকিগুলো হচ্ছে সবই স্ট্যাটিস্টিক্যাল IIT কানপুরের ম্যাথমেটিক্যাল মডেল, সেখানে একটা বড় গ্যাপ আছে আমাদের দেশে, বিশেষ করে আছে, সেটা হচ্ছে ডাটা অ্যাভেলেবিলিটি। আমাদের ডাটা আর অল সাসপেক্ট, অনেক কিছু বলার লেখার হচ্ছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমি আমার বক্তব্যে যেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল সেটা দিলাম, সেটা হচ্ছে এটাই যে আমাকে ভাবতে হবে আমি কি করতে পারি। সেটা যদি আমি করতে পারি তাহলে I will contribute to the health of the society and I will contribute to the regression of the third wave, supposed third wave or fourth wave or whatever. এটা আমি করতে পারি। এটাই বেশি দরকার আমার মতে। এই চিন্তাধারাটা বা এই ভাবনা চিন্তাটাই আমাদের মধ্যে থাকা উচিত। থার্ড ওয়েভে কি হবে করে আতঙ্ক না ছড়িয়ে যদি এইটা ভাবা যায় যে আমি কি করতে পারি অ্যাজ এ পার্সন অর অ্যাজ এ ডক্টর, তাহলেই আমার মনে হয় ঠিক। ডক্টর দাস কিছু অ্যাড করতে চান? আমি ডক্টর রহমানের কথা সুর ধরে আরো কথা বলছি যে খুব ভালো কথা বলেছেন, সুন্দর করে বলেছেন দুজনেই।
এই আলফা বিটা গামা ডেল্টা ডেল্টা প্লাস এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, তার জন্য দেশে বহু লোক আছে, বহু লেখাপড়া চলছে, আমরা লেখাপড়া করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। প্রতিদিন মানে অলমোস্ট এভরি অল্টারনেটিভে এত আপডেট আসছে, মানে আমার সকালবেলা ঘুরতে ঘুরতে কাজ হয়েছে, পড়াশোনা করে নিই, ফিডব্যাকটা দয়া দেয় ওরা এগুলো বলে, এগুলো করিস না। বরঞ্চ বেসিক জায়গাগুলো মেনটেন করুন। কোভিড প্রোটোকলের কথা বারবার আমরা বলছি। আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি নিজে নজরে করছি, সেটা হচ্ছে যে মাস্কের সঠিক ব্যবহার, সঠিকভাবে মাস্ক পরা এবং সঠিক ডিসপোজাল অফ মাস্ক। আমি আশেপাশেই দেখতে পাচ্ছি মানুষ একটা মাস্ক, তাদের মধ্যে হসপিটাল স্টাফও আছেন, মাস্কটাকে এনে ঝুলিয়ে রেখে দিচ্ছেন, ওটা দড়িগুলো ঢিলে হয়ে গেছে N95, সেটা মাসের পর মাস পড়ে যাচ্ছে, বা অনেকের হয়তো সেরকম জায়গা নেই, তিনি বাড়ির মধ্যে রেখে দিচ্ছেন। আমি হসপিটাল স্টাফের কথা এই জন্য বললাম যে তারা একটা এক্সপোজ এরিয়ার মধ্যে থাকছে, তাদের থেকে সংক্রমণ ছড়াতে পারে। N95 মাস্ক বলুন বা 3 লেয়ার মাস্ক, এখন যেটা রেকমেন্ডেশন হচ্ছে, N95 সাধারণ মানুষের পড়ার দরকার নেই, এখন 3 লেয়ার মাস্ক, ডাবল মাস্ক করতে বলা হচ্ছে। বেশি কিচ্ছু দাম নয়, আমরা অনেক কিছুর পেছনে অনেক বেশি, আমাদের হাতের মোবাইল গুলো মিনিমাম 10,000 টাকা। মোবাইল নেই এমন লোক আজকাল নেই, সাধারণ যারা মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সাধারণ যারা কাজের মাধ্যমে অবশ্যই গৌরবজনক যে দিন আড়ি দিন খাই, তাদের সঙ্গে আজকাল মোবাইল থাকে। আমি তো আমার এখানে পেরিফেরিতেও তাই দেখতে পাচ্ছি। এই যে মাস্ক, রিউজ অফ মাস্কটা যেন বন্ধ করা হয়। 3 লেয়ার মাস্ক দুটো পরে আপনি বাইরে ঘুরে এলেন, বাজার দোকান ঘুরে এলেন, বা আমাদের গরমে দেশ ঘেমে এনে একসঙ্গে মাস্কগুলো ভিজে গেছে, নিয়ে এসে আবার বারান্দার কোনায় বা ঘরে টাঙিয়ে রাখলাম, বিকেলবেলা আবার ওইটা পরে গেলাম, আপনি কিন্তু ওইটা থেকে সমস্যা করতে পারেন। আপনি একটা দিক আপনার এক্সপোজ ছিল, আপনি বাড়ি থেকে ঘুরে এসে বাইরে থেকে বাজার দোকান যা খুশি করুন, ফিরে এসে দয়া করে ওটাকে ছিঁড়ে ফেলে সিল প্যাকেটে করে ডাস্টবিন, কভার ডাস্টবিনে ফেলুন। ডোন্ট রিইউজ ইট ফর দ্য সেকেন্ড টাইম। সকালে পড়েছেন ফেলে দিন না, খুব বেশি হলে 5 টাকা দাম, 5-10 টাকা আপনার জীবনের কাছে কিছু দামি না। এইটা খুব ইম্পর্টেন্ট এনফোর্স করা। 3 লেয়ার মাস্ক করুন। N95 যারা আমরা ফ্রন্ট লাইনে কাজ করছি, আমরা পড়ছি, আমরা প্রোটেকশনে তার এগেইনস্টে আর একটা 3 লেয়ার করছি, কারণ আমরা সংক্রমণ হলে, আমাদের সেনাবাহিনী ক্ষয় হলে আমাদের বিপদ আরো বেশি। কিন্তু বাড়িতে এসে মাস্কটা খোলার পরেতে আপনি সাবান দিয়ে হাতটা ধুন, মাস্কটাকে ঝুলিয়ে রাখলাম, বিকেল বেলা আবার কোথাও যাওয়ার সময় আবার ওইটাই নাকে পড়ে দিলাম, আপনি কিন্তু ওখান থেকে ইনফেকশন, আপনি জানেন না আপনি কতটা এক্সপোজ হয়েছেন। আদার দ্যান ভ্যাকসিনেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই আলফা বিটা গামা হেন তেন অত পড়াশোনার দরকার নেই, আপনি নিজের কোভিড প্রোটোকলটা, পার্সোনাল হাইজিনটা মেনটেন করুন, মাস্কের সঠিক ব্যবহারটা শিখুন। আর বেশিরভাগেরই মাস্ক যাচ্ছে দেখছি নাকের তলায়, নাকটা দিয়ে কিন্তু শ্বাসটা বেরোয়, নাকটা দিয়ে কেবল শ্বাস নেওয়া হয়। সুতরাং আপনি তো নিজের রিস্ক রাখছেনই, আপনি আশেপাশের লোককেও কিন্তু ঝামেলায় ফেলছেন। এইটা মাথায় রাখতে হবে। ঢাকলে পরে সিকিউরড ওয়েতে তাকে কভার করে একটা ক্লিপ থাকে এমন ভাবে করুন যাতে সেখান দিয়ে আপনার হাওয়াটা না বেরোয়, যাতে আপনার চোখেতে ফগিং না হয়, কুয়াশা না হয়। ভালো করে সিলিং হচ্ছে মানে জানবেন যে আপনার ফগিং কুয়াশা হচ্ছে না, মানে জানবেন যে মাস্কটা ঠিক আছে। দ্যাট শুড বি টাইট ফিটিং, কারণ আমার এই অঞ্চলটাকে আটকানো দরকার। আর চশমা থাকলে তো আমাদের চোখটা বেঁচে যাচ্ছেই। আমাদের জায়গা হচ্ছে 3টে, একটা হচ্ছে মুখ, একটা নাক আর একটা চোখ, যেটা দিয়ে আমাদের ড্রপলেট মানুষ কাছে এসে গেলে লেগে যেতে পারে। আর আমাদের হাত থেকে চুলকে ফেললাম, নাকে হাত দিয়ে ফেললাম, মুখে হাত দিয়ে ফেললাম, সেটা থেকে হতে পারে। এইটা তো হাত ধোয়ার ব্যাপারটা আছেই। আর মাস্কটা যদি সঠিক ডিসপোজেবল প্রপারলি করতে পারি আমরা, তাহলে কিন্তু বাড়িতে আমাদের মানে বেঁচে যাওয়ার সম্ভাবনা, ইনফেকশনের চান্স কিন্তু অনেক কমে যাবে। ডক্টর সরকার বলুন, কিছু বলবেন নিশ্চয়ই। ডক্টর সরকার প্লিজ। মিউট হয়ে গেছে, আনমিউট করুন, আনমিউট। আপনি যা বললেন একদম 100% মানে আপনাকে কি বলবো, আমি এগ্রিং উইথ ইউ। প্রপারলি মাস্ক পরুন, মাস্ক না পরলে হবে না, হাত আর কিচ্ছু করতে হবে না। মানে অনেক করলাম অথচ মাস্কটা থুতনির নিচে ঝুলছে, নাকটা বেরিয়ে আছে, আর চারদিকে সিটে স্প্রে করে যাচ্ছি, এদিক ওদিক স্প্রে করে যাচ্ছি। দ্যাট ওন্ট, মানে যেটা করার কথা সেটা করুন। হাত জোর করে আপনাদের সবাইকে বলছি যে মাস্ক পরুন, মাস্ক লোককে পরতে বলুন, এবং হ্যান্ড স্যানিটাইজার হাতে ব্যবহার করুন। তাহলেই আমরা করোনাটি জিতে যাবো। যখনই পারবেন ভ্যাকসিন কমপ্লিটলি নিয়ে নিন, এই তো কাজ। আমি হ্যান্ড স্যানিটাইজার একটা দেখছি, আমি বহু মানুষের সঙ্গে বিভিন্ন কর্মসূত্রে মানে গুজবের সূত্রে বিভিন্ন ফোরামে যাচ্ছি, স্যানিটাইজার নিয়ে লোকের মধ্যে আমার মনে হয় একটা বাতিক হয়ে গেছে। মানে স্যানিটাইজার একটা ছোট্ট 50 ml এর শিশি, সেটা 2 ফোঁটা লোকে বা 3 ফোঁটা আঙুলে নিয়ে পরে আঙুলটা ঘষছেন। দ্যাট ইজ নট স্যানিটাইজেশন। আপনাকে সাফিসিয়েন্ট পরিমাণ হাতের তালুর মধ্যে নিতে হবে, ইনসাইড ইউর পাম্প, এন্ড দ্যাট শুড বি রাব প্রপারলি। অন্তত যদি
মানে 15-20 সেকেন্ড হাতে না রাখা যায় সেটা এফেক্টিভ হয়, কিন্তু তার চেয়েও ভালো হচ্ছে হাত ধোয়া। যতক্ষণ না হাত ধুতে পারছেন আপনি নিজেকে স্যানিটাইজার দিয়ে ভাববেন না যে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে খেতে লাগলাম বা চোখটা চুলকে নিলাম, নেহাত নিরুপায় না হলে করবেন না। স্যানিটাইজার সঙ্গে থাক, ওটা কিন্তু বিকল্প, সাবানের কোনো বিকল্প নেই। ট্র্যাডিশনাল সাবান দিয়ে হাত ধোয়া, জামা কাপড় প্রপারলি কাচা, রোদে দেওয়া, নিজেদের একটু সময় নিয়ে রোদে বেরোনো, এগুলো থেকে আমরা বাঁচবো। ভ্যাকসিনেশন নিয়ে তো আমরা বলছি, এই নর্মাল হাইজিনিক মেজার্স গুলো নিজেরা সচেতন করুন। আমি তো এমনও হচ্ছে যে কোনো কারণে যদি এক্সপোজ হতে হচ্ছে, আমি বাধ্য হয়েছি আমার চশমাটাকে এসে ধুয়ে ফেলতে। আমার চেম্বারে ক্লিনিকে এমন হয়েছে একটি বাচ্চা সকাল বেলাতেই বমি করে ফেলতো, প্যানিকে ভ্যাকসিন নিতে ছিল, বড় বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, 10 বছরটা মিস করেছে, 12তে এসছে। আমি বাধ্য হয়েছি আধ ঘন্টা সমস্ত বন্ধ করে দিয়ে টোটাল স্যানিটাইজেশন চেম্বার করে একদম 40 মিনিট বাদে আবার সমস্ত কিছু করতে। সেই ক্ষেত্রেও ভেন্টিলেশন আমরা মেনটেন করি। আর বাড়িতে তো ভেন্টিলেশন করা যাবেই, জানলা দরজা খুলুন, পাশের ফ্ল্যাট থেকে জানলার সঙ্গে হাওয়া বাতাসের সঙ্গে এসে ঘরে ঢুকে যাবে। সুতরাং যে কোনো কিছুর আগে এই অঞ্চলে মুখে কিছু দেওয়ার আগে হাতটা দিয়ে ধুন। স্যানিটাইজার থাক, বাড়িতে স্যানিটাইজার ব্যবহার না করলে চলবে, কারণ অতিরিক্ত স্যানিটাইজারে হাতের চামড়াগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে দেখবেন আপনারা কিন্তু আতঙ্কের সঙ্গে চামড়াগুলোরও ক্ষতি করে ফেলছেন। সুতরাং যে কোনো সাবান যা অ্যাফোর্ডেবল তাই করুন, যে কোনো সাবান দিয়ে হবে, মাইল্ড সোপ হলেও হবে, কোল্ড ক্রিম সোপ হলেও হবে, এনিথিং যেটুকু আপনার চামড়ার পক্ষে সুবিধাজনক, সাবানটাই আসল প্রোটেকশন। স্যানিটাইজারের উপর রিলাই করবেন না, স্যানিটাইজার 2 ফোঁটা আঙুলে মাখিয়ে নিলাম হয়ে গেল সিকিউর ভাববেন না, ফলস সেন্স অফ সিকিউরিটির মধ্যে যাবেন না। আর মাস্ক প্রোটোকল বললাম, কোভিড প্রোটোকল আমরা সবাই বললাম, ভীষণভাবে মেনে চলুন। ভ্যাকসিনেশনের সঙ্গে এইটুকু হলে পরেই আমরা 2022-এ আবার একটু নিশ্চিন্তে ঘুরতে হবে, মানে আমরা ব্যতিব্যস্ত। আমি আজকেও কয়েকজনকে বলেছি আপনাদের কি অবস্থা, আমাদের দুর্দশা শেষ নেই, কবে যেটা শেষ হবে আমরা দুর্দশা থেকে বাঁচি। নেক্সট বলুন ডক্টর ঘোষ, ডক্টর সরকার কিছু বলবেন? ডক্টর সরকার কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমার মনে হয় আমাদের প্ল্যাটফর্ম থেকে এর থেকে ভালো করে আর কিছু বার্তা যেতে পারে না। 2-3 প্যানেলিস্টই বিভিন্ন দিক অত্যন্ত ক্লিয়ারলি এবং দ্ব্যর্থহীন ভাষায় জানালেন। আই হোপ দ্য মেসেজ ইজ ক্লিয়ার আপনাদের কাছে, যে থার্ড ওয়েভ আসছে কবে সেটা নিয়ে মাথা ঘামাবেন না, কতটা হতে চলেছে সেটা নিয়ে মাথা ঘামাবেন না, আপনাদের সন্তানরা বেশি এফেক্টেড হবে কিনা সেটাও নিয়ে মাথা ঘামাবেন না। বেসিক কোভিড প্রোটোকল মেনে চলুন। একজন সিনিয়র পেডিয়াট্রিশিয়ান সেদিন একটা খুব ভালো কথা বলেছে এই থার্ড ওয়েভের ব্যাপারে, যে বেশি বাচ্চাদের ধরবে। করোনা তো ছেলে ধরা না, সে এসে এসে শুধু ছেলেদের বেশি, মানে বাচ্চাদের বেশি এফেক্ট করবে। সুতরাং যদি অ্যাডাল্টস এর এফেক্ট করে, ঠিক সেই যে হারে ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে হয়েছে, থার্ড ওয়েভেও সেটা হবে। সুতরাং সেটা নিয়ে অযথা প্যানিকই হবেন না। এবং 3 প্যানেলিস্টই যেটা বলেছেন আমরাও সেটা মনে করি, ইট ইজ সাম টাইপ অফ একটা মিডিয়া হাইপ ক্রিয়েটেড হচ্ছে। এবং ডক্টর জেকব জন, আপনারা যারা জানেন না, উনি পৃথিবী বিখ্যাত ভাইরোলজিস্ট এবং এপিডেমোলজিস্ট। পোলিও নির্মূল করা পৃথিবীর বুক থেকে, আমি কিন্তু ভারতবর্ষের বুক থেকে বলছি না, ওয়ার্ল্ড ইরাডিকেশন অফ পোলিওতে ডক্টর জেকব জন, তার অবদান অনস্বীকার্য। এইরকম মানুষ যদি কিছু বলেন যেটা ডক্টর সরকার বললেন, আমরা শুনতে বাধ্য। এবং উনি যে কথা বলছেন সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা। উনি 2টি কথা বলেছেন, একটা তো সেটা আপনারা শুনলেন, ভ্যাকসিনেশন আমরা ডিসেম্বরের মধ্যে যদি 65-70% অফ আওয়ার পপুলেশনকে কভার করতে পারি, যেটা অসম্ভব কিছু না, ইফ দ্য সাপ্লাই অফ ভ্যাকসিনস ইজ রেডি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের সেরো সার্ভে চলেছে লাস্ট জানুয়ারিতে, এবার জুনে চলছে 60খানা শহর সারা পৃথিবী, সারা ভারতবর্ষ জুড়ে। সেখানে আমরা জানতে পারবো পজিটিভিটি পপুলেশনে কত, এবং সেটা যদি আমরা 65-70% কাছে চলে যেতে পারি, এই প্যান্ডেমিক উইল টার্ন ইনটু অ্যান এন্ডেমিক। তার মানে আমাদের যে সিজনাল ফ্লু, যেটা প্রতি বছর আপনারা এবং আপনাদের বাচ্চারা যেটা ভোগেন, এবং বাচ্চারা যে ফ্লু ভ্যাকসিন, সেরকমই রোগে এটা রূপান্তরিত হবে। সুতরাং অযথা প্যানিক করবেন না। এই জন্যই আমি এটা নিয়ে বেশি সময় আমরা নিলাম, যে এই বার্তাটা এখান থেকে যাওয়া দরকার। মিস্টার সমীর দাস উনি লিখেছেন, will too much steam damage the nasal ciliary barrier and increase infections? এটা আপনাদের মধ্যে যে কেউ একজন নিতে পারেন। Will too much steam damage the nasal ciliary barrier and increase infections?
ডক্টর সরকার বলুন। হ্যাঁ 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 ডক্টর শুনুন ডক্টর রহমান, বেসিক্যালি এনিওয়ান প্লিজ। ঠিক আছে আমি ডক্টর বলে সরকার। দিচ্ছি। দেখুন না, স্ট্রিম দেখুন, ইনহেলেশনের ডক্টর সরকার আগে বলেন ডক্টর। হ্যাঁ স্ট্রিম ইনহেলেশনের ব্যাপারটা হচ্ছে যে বড়দের অনেক সময় নিতে বলা হয়, বিশেষ করে যাদের ক্রনিক অসুখে ভুগছেন, সিওপিডি টিওপিডিতে মিউকাস এলিমিনেশনটা, মিউকাসটা একটু ফ্লুইড হয়, এটা এলিমিনেট করতে সুবিধা হয় না। আপনার প্রশ্নের একটাই মানে উত্তর না, টু মাচ স্ট্রিম ওয়ন্ট হার্ম দ্য সিলিয়ারি মিউকোজাল সিলিয়ারি স্ট্রাকচার, কারণ অতটা গরম আপনি নিতে পারবেন না, তার আগেই মুখে ছিকা লেগে যাবে। তো যে গরমটা ভেতরে যাচ্ছে স্ট্রিমটা, that is at a much lower that won't harm the cilia. But then আমার একটা ব্যাপার আছে, ছোট বাচ্চাদের স্টিম নেওয়াটা পার্সোনালি আমার মনে হয় ইটস রিস্কি, কারণ ওরা ছটফট করে, আর স্টিম নিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, বার্ন ইনজুরি হয়েছে। সো ইফ ইউ লুক এট দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং স্টিম, রিস্ক ইজ মাচ হায়ার। আচ্ছা, অনেক সময় বলা হচ্ছে যে স্টিম নিলে অনেক সময় ইয়েতে সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে যে ভাইরাসটা মরে যাবে। না, ভাইরাসটা মরবে না, বিকজ দ্য স্টিম অতটা গরম যাচ্ছে না শরীরের ভেতরে যেখানে ভাইরাসটাকে মেরে দেবে, কারণ তার আগে বাচ্চাটা ছ্যাঁকা লেগে যায়, বাচ্চাটা ফসকা হয়ে যাবে মুখের উপর। সো দ্যাট ইজ ইমপ্র্যাকটিক্যাল। সো স্টিম নেওয়ার ব্যাপারে আমার পার্সোনালি এটা উইল ভ্যারি ফ্রম ডক্টর টু ডক্টর। বাচ্চাদের ব্যাপারে আই এম ভেরি কশিয়াস অ্যাবাউট রিকমেন্ডিং স্টিম, বিকজ বার্ন ইনজুরি অনেক হয়েছে, and the advantages of taking steam is not so much in kids. It's basically যাদের COPD আছে, যাদের সিভিয়ার মিউকোজাল প্রবলেম আছে বড়দের, তাদের অনেক সময় স্টিম নিলে হয়তো কিছুটা সিম্পটোম্যাটিক রিলিফ হয়। ডক্টর রহমান, আপনি কিছু অ্যাড করতে চান? না না, যেটা আপনি বললেন ওইটাই, মানে যেখানে আমাদের যে ধারণা আছে যে স্টিম ইনহেলেশন নিলে ভাইরাস মরে যাবে। এখন ভাইরাস ইজ কিল্ড অ্যাট 70 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর আমাদের স্কিনের মিউকাস মেমব্রেনের যে অবস্থা, আমরা 56-58 ডিগ্রির বেশি হয়ে গেলে আমাদের পুড়ে যাচ্ছে এরকম একটা মনে হবে। সুতরাং আমরা তার বেশি টেম্পারেচার আমরা ইনহেল করতে পারবো না। যদি স্টিম ইনহেলেশনে যদি অতটা টেম্পারেচার আসে, তাহলে আমাদের হাত মুখ আমরা সরিয়ে নেবো, নাক মুখ আমরা সরিয়ে নেব। সুতরাং ওতে কতটা ভাইরাস মরবে এটা আমার অন্তত কোনো ইয়ে নেই এর মধ্যে, কারণ ভাইরাস মরবে 70 ডিগ্রির উপর হয়ে গেলে, এদিকে 58 বা 60 ডিগ্রি হয়ে গেলে আমাদের স্কিন বার্নিং সেন্সেশন হবে, মিউকাস মেমব্রেন বার্নিং সেন্সেশন হবে। থ্যাংক ইউ ডক্টর রহমান। মানে এক কথায় বলতে গেলে ডক্টর ঘোষ, এক কথা বলতে গেলে ভাইরাসকে মানে তেলে ভাজা করে পুড়িয়ে মেরে দেওয়ার কোনো ওয়ে আউট নেই আর কি, খুব সিম্পলি স্পিকিং আর কি। মানে পার্টিকুলার কিছু অসুস্থতা থাকে যেখানে হয়তো ডিজিজ প্রসেসে ডক্টর সরকার যেটা বললেন ভেরি ইম্পর্টেন্ট, যেখানে এমন কিছু হচ্ছে যেখানে মিউকাস যেটা আমাদের আটকে আছে বেরোচ্ছে না, সেগুলোতে আমরা অ্যাডভাইস করি পার্টিকুলার, বাট ইট ইজ নট রেকমেন্ডেড ফর জেনারেল পপুলেশন ইন জেনারেল। আপনি বিউটি ট্রিটমেন্টের জন্য ফেশিয়াল স্কিন নিন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু বাকিদেরকে রুটিনলি করবেন না, বাধ্য করবেন না। ইটস এ নোটোরিয়াস প্রসিডিউর, বেটার নট টু ডু। ডক্টর ঘোষ, ডক্টর শান্তনু ঘোষ একটা প্রশ্ন করেছেন, তো আমার মনে হয় এটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে। হি রিকোয়েস্টেড অ্যাডভাইস অন ফুড অ্যান্ড নিউট্রিশন। তা আমরা মনে হয় এটা নিয়ে তো আলোচনা করেছি যে আলাদা কোনো ডায়েট দিতে হবে কিনা, ইমিউনিটির কোনো ব্যাপার আলাদা আছে কিনা, ভিটামিন সি বা ডি বা জিঙ্কের নিয়ে, এটা তো আমরা আলোচনা অলরেডি করেছি। চ্যাট বক্সে আর তো সেরকম কোনো প্রশ্ন নেই, আমাদের সময় অতিক্রান্ত। আমরা 1 ঘন্টা প্রোগ্রাম করব বলে নেমেছিলাম, কিন্তু অলরেডি আমরা উই হ্যাভ এক্সিডেড দ্য লিমিট। আশা করি আজকের এই যে আলোচনা 3 জন বিদগ্ধ প্যানেলিস্টকে দিয়ে আমরা করালাম, আপনাদের কিছু কাজে যদি আসে, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা মনে করব যে আমরা সেটা ইটস ওয়ার্থ দ্য ট্রাবল। এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমাদের গ্রুপ সেইটাই নাম, পাশে আছি, পাশে থাকবো, তাহলে আমরা আরো উৎসাহিত হব এবং এইরকম সিরিজ আমরা নিয়ে আসব। আপনাদের এই সংক্রান্ত যাবতীয় কোয়েশ্চেন্স আপনারা করবেন, আমরা চেষ্টা করব এখান থেকে উত্তর দেওয়ার। নেক্সট আমরা সিরিজ নিয়ে আসবো, কবে আসবো একটু চোখ রাখবেন এর উপর, আমরা শীঘ্রই হয়তো আসবো। আপনাদের সকলকে। ডক্টর ঘোষ আর একটা পয়েন্ট একজন লিখেছেন, মিস অনুরাধা, প্রসেস ব্যালেন্স ডায়েট এন্ড লেস প্রসেস ফুড, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। এবং হ্যাঁ, প্যাকড ফুড যতটা কম দেওয়া যাবে তত ভালো, প্রি-কুক ফুড যত কম দেওয়া যায়, হোম বেস প্রিপারেশন, সাধারণ ভাত রুটি চাল ডাল যেগুলো আমরা খাই, হোম বেস প্রপারলি নিউট্রিশন, ফ্রেশ তেলে মানে তৈরি করা রান্না,
মিনিমাম ব্যালেন্স ফুড যেভাবে করে আমরা খেতে পারি সেইটুকু যাওয়া, এবং সেটার জন্য দয়া করে রোজ বাজারে যাবেন না। বাজার 7 দিনে করেও একদিনে খাওয়া সম্ভব। এইটুকু মেনে চললে, সোশ্যাল অ্যান্ড কোভিড প্রোটোকলটা মেনে চলুন, তাহলে দয়া করে আপনারা তো ভালো থাকবেন, আর আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আগামী দিনে তাহলে এইসব গ্রুপ আর চালনা করারও আমাদের যন্ত্রণা নিতে হবে না। আমরা খুব খুশি আজকে আলোচনা করে ডক্টর ঘোষ। না, We are very যন্ত্রণা happy. নয়, হয়তো এটাও হ্যাঁ, আমাদের হ্যাঁ। কিছুটা সামাজিক দায়বদ্ধতা অবশ্যই অবশ্যই প্যারেন্টস এর কাছে, এবং হ্যাঁ, আমরা সেটা খুব উৎসাহ ভরে এবং খুশি মনে করব। অফকোর্স অফকোর্স অফকোর্স। Anyway, to the people who are not familiar with Bengali, thank you all for participating in this digital platform and making this success. We need your constant encouragement so that we can come in the future with such programs. Feel free to question anything on pediatrics, pediatric COVID, on vaccination. We will be coming shortly with your encouragement. And I think time is running out. সুতরাং সকলকে আমাদের তরফ থেকে, প্যানেলিস্টের থেকে সকলকে নমস্কার জানিয়ে নমস্কার। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। We are ending today's program, but we'll be meeting soon. Thank you so much.